অবিবাহিত হলেও আমার বিছানায় আমার পাশে কোনো এক মেয়ের উপস্থিতি বেশ কয়েকদিন যাবৎ উপলব্ধি করছি। মাঝরাতে মেয়েলি চুলের ঘ্রাণ ভেসে আসে আমার নাকে। আমি চোখ খোলার সাহস পাই না, তবে চোখ বুজে বলে দিতে পারি এই ঘ্রাণটা একজন মেয়ের চুলের ঘ্রাণ। পাশাপাশি বালিশ থাকলে পাশের মানুষটার চুলের ঘ্রাণ নাকে আসবে, এটাই স্বাভাবিক। তবে এই ঘ্রাণটা যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারবে তা আমি নিঃসন্দেহে বলে দিতে পারি। প্রথম প্রথম এটাকে আমি স্বপ্ন বলে ধরে নিতাম, তবে পরবর্তীতে ব্যাপারটা আমার কাছে ধীরে ধীরে খোলাসা হতে থাকে। ফজরে আজান কানে ভেসে আসতেই এক প্রকার ধরফরিয়ে উঠে বসে পড়ি আমি। কেউ একজন যেন আমার মুখের খুব কাছে এসেছিল। তার নাকের গরম শ্বাস প্রতিবার আমার মুখে পড়ছিল। কেন জানি অনুভূতিটা অসাধারণ লাগছিল। কি সেই অনুভূতি যার সংস্পর্শে আমার মনে সুখের ঢেউ প্রবাহিত হয়। অনুভূতিটাকে দেখার খুব ইচ্ছা চেপে বসেছে আমার মাথায়। অনুভূতি চোখ খুলতে অথবা শোয়া থেকে উঠতে পারছিলাম না। তবে ফজরে আজান কানে ভেসে আসতেই এক প্রকার ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ি আমি। বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম পাশে কেউ আছে কিনা। না, কেউ নেই। সারা রুমে চোখ বুলালাম খানিকক্ষণ, তবে কিছুই ধরা পড়লো না চোখে। একটা খাটে আমি একজন ঘুমালেও দুটো বালিশ সবসময় থাকে। হঠাৎ পাশে থাকা বালিশটার দিকে চোখ যেতেই চমকে গেলাম। সাদা কভারে আবৃত বালিশটা কিছুটা কালচে রং ধারণ করেছে। দেখে মনে হচ্ছে কেসে নিয়মিত তেল দেওয়া কেউ একজন সব সময় ঘুমায় এই বালিশটাতে। আরো চমকে যায় যখন বালিশটার চারপাশে কয়েকটা লম্বা গাঢ় রেশমি চুল আমার চোখে পড়ে। থমকে যাই আমি। তাহলে কারো উপস্থিতকে আমি স্বপ্ন মনে করতাম, এটা ভুল। বাস্তবে কি আমার সাথে ঘটছে সব? সকাল হতেই বাহিরে মানুষের কোলাহল শুনতে পেয়ে বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলল, সজীব, আরুদের বাসায় পুলিশ আসছে, তুই কোনো ঝামেলায় জড়াস না কিন্তু। আমি কিছু বললাম না, মুচকি হাসলাম মাত্র। তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে। 4 দিন হলো আরুকে খুন করা হয়েছে। তার নাম অরুণিমা। সবাই সংক্ষেপে অরু বলে ডাকতো, তবে আমি তার নামে একটা আকার বাড়িয়ে দিয়েছিলাম। তাকে আরু নামে ডাকতে ভালো লাগতো আমার। 4 দিন আগে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আরুদের বাসার উঠোনে যেতেই লক্ষ্য করলাম বাহিরে কয়েকজন পুলিশ বসে আছে। বারান্দার ফ্লোরে বসে আছে কাদের চাচা। আরু হচ্ছে কাদের চাচার মেয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আসলেন। পুলিশ অফিসার তাদের উদ্দেশ্য করে বললেন, ডিএনএ টেস্ট করে জানা গেছে 4 জন পুরুষ পালাক্রমে ধর্ষণ করেছিল মেয়েটাকে। বসে থাকা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কিছু বলছে না। তখন এলাকার চেয়ারম্যান শামসুজ্জামান চাচা বললেন, আসামিদের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? খুনিরাও অবশ্যই এখানকার অথবা আশপাশেরই হবে। উঠোনে বসে সবাই কথা বলছে, তাদের কথা এতক্ষণ কান পেতে শুনছিলাম। তাদের কথা শোনা বাদ দিয়ে কাদের চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। এলাকার কয়েকজন রসিকবাজ ব্যক্তিদের মধ্যে কাদের চাচাও একজন। ওনার সাথে কথা বললে সিরিয়াস মুহূর্তেও তো না হেসে পারবে না, অথচ মেয়ে হারানোর শোকে তিনি প্রায় পাথর হয়ে গিয়েছে এখন। আমাকে ওনার পাশে দেখতে পেয়ে চোখ দুটো রাঙিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, তুই যাবি এখান থেকে? আমি কিছু না বলেই চলে আসলাম সেখান থেকে। এমনিতেই এই কয়েকদিন ধরে কেন জানি আমাকে দুই নয়নে দেখতে পাচ্ছে না কাদের চাচা। পুলিশদের সামনে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, এই ভয়ে আমি চলে আসলাম সেখান থেকে। আরু খুন হবার পর পুলিশ তদন্ত করতে এসে আরুদের বাসার কাছে জাম গাছের গোড়ায় একটা দড়ি পায়। সেই দড়িটা আরুর রুমে কাপড় টানানোর জন্য ব্যবহার করা হতো। তাই লোকজন নিঃসন্দেহে বলে দিয়েছে মেয়েটা ফাঁসি দেওয়ার জন্য মাঝরাতে ঘর থেকে বের হয়েছিল। আরুদের বাসার ঠিক পশ্চিমে একটা সরু রাস্তা, শুধুমাত্র এলাকার লোকজনের চলাচলের জন্য। রাস্তার ঠিক পশ্চিমে আমাদের বাসা। বাসা পাশাপাশি হয় আমাদের মধ্যে বেশ স্বজন প্রীতি বিদ্যমান। আরুদের বাসা থেকে প্রায় 50 ফিট দক্ষিণের রাস্তার পাশেই আরুর ধর্ষণ হওয়া ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল। ফর্সা গাল দুটোতে ধারালো নখের আঁচড়, গায়ে থাকা জামাটা বিভিন্ন দিক থেকে ছেঁড়া ফেলা হয়েছিল। পুলিশ আশেপাশে সবকিছু ভালো করে খুঁজেও আর কিছুরই সন্ধান পায়নি। সজীব থেমে যায়। উপরের কথাগুলো সজীবের ঘনিষ্ঠ বন্ধু বাদনকে উদ্দেশ্য করে বলছিল এতক্ষণ। বাদন আজকে চট্টগ্রাম থেকে এসেছে, যদিও পাশে বসে দীপুও সব শুনছে, তবে সব ঘটনা তার পুরোপুরি জানা। সজীব কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে। তখন দরজায় খটখট শব্দ হয়। সজীব বলে ওঠে, কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসে, পিঠা বানিয়েছি, দিয়ে যা। সজীব কিছু না বলেই পিঠা নিয়ে আসে বন্ধুদের উদ্দেশ্যে। বাদন একটা পিঠা হাতে নিয়ে সেটার কিছু অংশ মুখে দিয়ে বলতে লাগলো, আচ্ছা কাদের চাচা তোকে দেখতে পাচ্ছে না কেন? আগে তো তোর সাথে বেশ ওনার মিল ছিল।
সজীব উত্তর দেয়, সেই কারণটা আমারও জানা নেই। ওই দিন সকালে আরুদের বাসায় কান্নার আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে ওইখানে যাই। লোকের মুখে শুনতে পাই আরুকে কে বা কারা ধর্ষণ করার পর খুন করে রাস্তার পাশে ফেলে গিয়েছে। আমি কাদের চাচার কাছে ওনাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমাকে দেখেই ওনার চোখ দুটো লাল করে আমাকে বললেন, তুই আমার সামনে কখনো আসবি না, আর সবকিছুর জন্য তুই দায়ী। বাদন আবারও প্রশ্ন করে, তুই কি কোনো রকমে আরুর খুনের সাথে জড়িত? সজীব উত্তর দেয়, না। পাশে বসা দীপু বলে ওঠে, সজীব আরুকে পছন্দ করত। সজীব এবার মুখ খোলে, সে বলে, শুধু পছন্দ করতাম না, ওনাকে ভালোবাসতাম। বাদনের মাথায় আরো প্রশ্ন জেগে উঠছে। বাদন প্রশ্ন করে, তাহলে কাদের চাচা কি তোর ভালোবাসার ব্যাপারটা জেনে গিয়েছিল? সজীব উত্তর দেয়, ভালোবাসার কথা আরো কেউ বলেনি কখনো, কাদের চাচা তো দূরের কথা। সবাই চুপ হয়ে নীরবতা পালন করছে। বাদন সজীবকে উদ্দেশ্য করে বলে, বাদ দিয়ে সব চিন্তা, যা হওয়ার তা তো হয়ে গেছে, তবে রাতে একটু সাবধানে থাকিস। সজীব কিছু বলে না। আর বাদন এবার সজীবকে প্রশ্ন করে, আমি এখানে কেন এসেছি জানিস? সজীব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় বাদনের দিকে, কারণ প্রশ্নটা তার অজানা। তখন দীপু বলে ওঠে, তুই তো লাইলির জন্য এসেছিস। এটা বলে হি হি করে হাসতে থাকে দীপু। আজ রাতে আমি আর বিন্দু পালিয়ে যাব। বাদনের মুখে এমন কথা শুনে মুখে থাকা পিঠার অংশ মুখেই থেমে যায় দীপুর। এ তুই কি বলছিস? বিন্দুর ভাই এলাকার কুখ্যাত মাস্টার, তোকে ধরতে পারলে কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেবে। দীপু বাদনকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। বাদন এসবের তোয়াক্কা না করে আবারও বলল, আজ রাতে আমরা বিয়ে করব, তুই আর সজীব সাক্ষী থাকবি আমাদের বিয়েতে। বাদনের কথা শুনে দীপু গ্লাসের পানি না নিয়ে জগটা হাতে নিয়ে গড়গড় আওয়াজ করে মুখে পানি ডালতে থাকে। সজীব আবারও মুখ খোলে, সে বাদনকে প্রশ্ন করে, আগে দেখ পারিবারিক ভাবে তোদেরকে মেনে নেই কিনা। বাদন সোজা কথায় উত্তর দেয়, বিন্দুর বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে মেনে নিবে না তার পরিবার। পরশু বৃহস্পতিবারই তার বিয়ে। সজীব বলল, তাহলে ঠিক আছে, তা কোথায় বিয়ে করছিস? বাদন উত্তর দেয়, পাশের এলাকার বন্ধন কাজী অফিসে, কাজীর সাথে কথা বলে রেখেছি আমি। তাহলে আজ রাতে সব হয়ে যাবে। সজীব বাদনকে উদ্দেশ্য করে বলে, দীপু আর কথা বাড়িস না। রাত বাজে তখন 11টা। সজীব আর দীপু তাদের এলাকার সীমানা পেরিয়ে পাশের এলাকায় অবস্থান করলো। পিছু পিছু বাদন আর বিন্দু আসছে, উদ্দেশ্য বন্ধন কাজী অফিস। সজীব বহুদিন এই পথে আসে না, তবুও তার মনে হচ্ছে এই রাস্তাটাই বেশি দিন হয়নি হাঁটছে সে। অজানা এক ভয় তার মনে ভিড় করছে। কাজী অফিসের সামনে আসতেই সাইনবোর্ডের ওপর তাকিয়ে কাজীর নাম লক্ষ্য করে সজীব, কাজী রহমত ভুইয়া। কাজী অফিসের দরজায় টোকা দিতেই ভিতর থেকে দরজা খুলে দাড়িতে লাল রং করা একজন বয়স্ক ব্যক্তি। দেখলেই বোঝা যায় উনি এখানকার কাজী। সজীব কাজী অফিসে আর কখনো আসেনি, তবুও কেন জানি কাজী সাহেবকে সজীবের চেনা চেনা লাগছে। ভেতরে গিয়ে সবাই চেয়ারে বসতেই কাজী সাহেব সজীব আর দীপুকে উদ্দেশ্য করে বলে, এই তোমরা কারা? দীপু সহজেই উত্তর দেয়, আমরা বাদনের বিয়েতে সাক্ষী হিসেবে আসছি। কাজী বলল, না, আমি তোমাদের গত শনিবার মাঝরাতে দেখছি। গত শনিবার রাতে স্বপ্নের মধ্যে আমি তোমার আর আরেকটা মেয়ের বিয়ে পড়িয়েছি। জীবনে বহুবার অনেক মানুষকে স্বপ্নে বিয়ে পড়িয়েছি আমি, তবে এই প্রথম স্বপ্নে বিয়ে পড়ানো মানুষকে সরাসরি দেখলাম। সজীবের দিকে আঙ্গুল তুলে কথাগুলো বলে কাজী রহমত ভুইয়া। সজীব আবারও অবাক হয়ে যায়, তার ঠোঁট কাঁপতে থাকে। সজীব ভাবতে লাগলো, তাহলে আরো খুন হওয়ার রাতে আমার দেখা স্বপ্নটা এই কাজীও দেখছিল, আর এই জন্যই কি এই গ্রামের রাস্তা এই কাজী সাহেবকে চেনা চেনা লাগছিল আমার। কাজী সাহেব আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুমি আর অন্য একটা ছেলে এই বিয়েতে সাক্ষী ছিলে। এবার আঙ্গুলটা দীপুর দিকে ছিল। দীপু সজীবকে উদ্দেশ্য করে অল্প আওয়াজে বলে, সজীব তুই আমাকে খারাপ ভাবতে পারিস, এই জন্য কথাগুলো গোপন রেখেছিলাম। এই কাজী অফিসে তোর আর অরুর বিয়ে হয়েছে, আমি আর সুমন এই বিয়েতে সাক্ষী দিয়েছিলাম। তাহলে কি স্বপ্নযোগে সত্যি সত্যি আমার আর অরুণিমার বিয়ে হয়েছিল? মনে মনে নিজেকে প্রশ্ন করলো সজীব। কোনো উত্তর মিলে না প্রশ্নের। তবে একই রাতে কাজী রহমত ভুইয়া এবং দীপু সজীবের স্বপ্নটাই কেন দেখছিল, এই ব্যাপারটা সজীবকে ভাবাচ্ছে প্রচুর। কাজী রহমত ভুইয়া সজীবকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটাকে কি তুমি চেনো? সজীব একই কথা উত্তর দেয়, হ্যাঁ। পাশে বসা দীপু বলে ওঠে, আমরা তিনজন একই রাতে একই স্বপ্ন দেখছিলাম, আর এই রাতে আরোকে কে বা কারা ধর্ষণ করে খুন করে রেখে গেছিল রাস্তার ধারে। অরুণিমা ওই রাতে খুন হয়েছে শুনে কাজী সাহেব ভরকে যান। তিনি বলেন, আমি স্বপ্নে যে মেয়েটার বিয়ে পড়িয়েছি তার নাম তো অরুণিমাই ছিল। কারোরই আর বুঝতে বাকি নেই, একই স্বপ্ন তারা তিনজন দেখেছিল। বলে টিউনে বাদনের দিকে তাকায়। কল রিসিভ করতেই ওপাশ থেকে বাদনের রুমমেট ইমরানের আওয়াজ আসে, তোদের কতটুকু এগোলো আর চট্টগ্রাম আসতে কতক্ষণ? বাদন তখন উত্তর দেয়, সব ঠিক মতোই এগোচ্ছে, বেশি দেরি হবে না আমাদের। কল কেটে দেয় বাঁধন।
কাজী সাহেবকে উদ্দেশ্য করে তাগাদা দিয়ে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বিয়েটা যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য ততই মঙ্গল। কাজী রহমত ভূঁইয়া আগের ব্যাপারটা বাদ দিয়ে বর্তমানে আসেন। বাঁধন আর বিন্দুর বিয়ের সকল প্রস্তুতি নিতে থাকেন। ঘণ্টাখানিকের মধ্যে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় বাঁধন আর বিন্দুর। রাত 2টা বেজে গিয়েছে। সবেমাত্র বাঁধন আর বিন্দুকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছে সজীব আর দীপু। দুজন নিজের গ্রামের উদ্দেশ্যে হাঁটছে। তখন সজীব দীপুকে প্রশ্ন করলো, সুমন কোথায়? তাকে তো দেখছে না কয়েকদিন ধরে। দীপু তখন বেশ তাড়াহুড়া করে বলে, আরে তুই ভালো কথা মনে করছিস, সুমন তো রবিবার সকালে ঢাকায় চলে গিয়েছে তার খালার বাসায় বেড়াতে। সজীব বলল, আমার সাথে দেখা করেনি যে? সজীবের প্রশ্নের উত্তর দেয়, আমার সাথেও দেখা করেনি। সুমনের খোঁজ করতে গিয়ে তার বাসায় যেতে আন্টি বলল, সুমন নাকি ভোরেই তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। তারপর আর কথা বাড়ায় না সজীব, ব্যাপারটা তাকে ভালোভাবে জানতে হবে। রুমে ঢুকতেই ভিন্নতা লক্ষ্য করে সজীব। রুমটা বেশ গুছালো, সাথে অদ্ভুত প্রকারের গ্রান। সজীবের মনে হচ্ছে অন্য কারোর রুমে ঢুকে পড়েছে সে ভুল করে। এই গ্রানটা প্রতি রাতেই ঘুমের মধ্যে পেয়ে থাকে সজীব, কিন্তু আজ জাগ্রত অবস্থায় পেয়ে বেশ খুশি হয়েছে সে। সজীব ধরে নেই রুমটা হয়তো তার মা গুছিয়েছে, বন্ধুরা এসে রুমটা আরো এলোমেলো করেছে বিদায়। শেষ রাতের দিকে তার ভাবনায় শুধু অরুণিমা বিরাজ করছে। তখন কালো ঘন লম্বা মোলায়েম চুলের অধিকারিণী অরুণিমা নামের মেয়েটি, তবে হাসলে তার গালে টোল পড়ে না। গাল দুটো দুপাশ থেকে ফুলে ওঠে সামান্য। আরুর দাঁতগুলো বেশ চিকন আর মাঝারি আকারে। অরুণিমার হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে সজীবের চোখে। সজীব কল্পনা করতে থাকে অরুণিমাকে দেখার মুহূর্তগুলো। দুপুর বেলায় কাদের চাচা বাসায় থাকে না জেনেও আমি বারবার তাদের বাসায় যেতাম। গিয়ে দরজার সামনে দাঁড়াতে ভেতর থেকে আওয়াজ আসতো, কাকে খোঁজেন? অরুর কণ্ঠ শুনে আমি বিব্রত হই, কাপা গলায় উত্তর দেই, কাদের চাচা কোথায়? অরু বলে ওঠে, কতবার বলবো, প্রতিদিন এই সময় বাজান বাসায় থাকে না। আমি নিচু সরে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসবো। এমন সময় ভেতর থেকে আরো বলল, দাঁড়ান একটু। কথাটি শুনতে হতো প্রতিদিন। পিছু ফিরে আবার বারান্দা মুখ হয়ে দাঁড়াই আমি। অরু বারান্দায় আসে, লক্ষ্য করি অরুর দিকে। তার চোখে কাজল, তবে ঠোঁটে লিপস্টিক নাই। ঘন ঘন চোখের পলক ফেলে আরো আমাকে প্রশ্ন করে, সত্যি কি বাজারকে খুঁজতে আসছেন? আমি নড়ে চড়ে উঠি, তারপর বলি, এক গ্লাস পানি দাও তো আরো। পানি নিয়ে আসতেই বারান্দায় বসে পড়ি। পানি সবটা গলা দিয়ে না নামলেও কয়েক ডুব ঢেলে নেই। আরো মুচকি হেসে বলে, প্রতিদিন তাহলে পানির জন্যই আসেন তাই না? এই কথা বলে তারপর খিলখিলিয়ে হাসতে থাকে আরো। মুগ্ধ নয়নে চেয়ে থাকি তার দিকে। আমার চেয়ে থাকা দেখে তার হাসি থেমে যায়। আরোর চুপসে যাওয়া মুখ দেখলে আমার মনে ভয় ঢুকে যায়। তাকে একটু হাসানোর উদ্দেশ্যে বলি, একটা কবিতা বানিয়েছি, শুনবে? আরো মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। কবিতা লিখিনি কখনো, তবুও বলতে শুরু করি, মুগ্ধ নয়নে চেয়ে থাকি আমি তোমার পানে, বধূ হয়ে যাবে বাড়ি তুমি আমার সামনে। লক্ষ্য করলাম আরো কবিতায় মনোযোগ দিয়েছে, তবে আমার তো এখান থেকে কেটে পড়তে হবে এখন। আমারও বলা শুরু করলাম, তোমাকে মোর লাগে ভালো, তাই তো ডাকি আরু। রুমটা আমার এলোমেলো, দেবীর সাথে ঝাড়ু। বলেই আরুর দিকে তাকালাম, নাকটা ফুসছে তার। আমি উঠে হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পেছন থেকে আরো বলছে, দাঁড়াও ঝাড়ুটা নিয়ে আসি। এভাবেই কেটে যেত প্রতিটা দুপুর। আরুকে আমার প্রথম খুবই ভালো লাগতো, তবে ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়, ভালোবাসতে শুরু করি তাকে। কাদের চাচা একজন রসিকবাজ মানুষ, ওনার সাথে এলাকার সব ছেলেরাই দুষ্টামি করতাম সব সময়। একদিন বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় আছি, তখন কাদের চাচা আসে আমার কাছে। তখন চাচাকে প্রশ্ন করি, কাকা একটা মেয়েকে আমার ভালো লাগে, কিভাবে প্রপোজ করি সেটা বলো তো। চাচা হাসি মুখে জবাব দেয়, তোমার বয়সে আমরাও কত দুষ্টামি করতাম। চাচার কথা বাড়ানো দেখে আবারও বলি, আরে কাকা বুদ্ধি দাও তো, কি করা যায় এখন? তারপর বলতে শুরু করলো, শোনো বলি, সব মেয়েরাই কিন্তু টাকা পয়সা আর ভাবসাব পছন্দ করে না। কিছু মেয়েরা শুধু ভালোবাসা চায়, তাই বলি মেয়েটাকে আগে বুঝ। যদি শুধু ভালোবাসা চায় তাহলে বুঝবি মেয়েটা তোর জন্য একদম মানানসই। মনে মনে ভাবতে শুরু করি, আরে চাচার কাছে চাচার মেয়েকে পটানোর বুদ্ধি নিচ্ছি, বাহ ভালোই তো। দুষ্টুমির ছলে চাচাকে প্রশ্ন করি, মেয়েটাকে মনে হয় রাজি করাতে পারবো, কিন্তু মেয়ের বাপকে তো আমার খুব ভয় লাগে কাকা। চাচা মুচকি হাসি দিয়ে বলছিল, কিসের চিন্তা আর তোমাদের, ছেলে রাজি মেয়েও রাজি, বেরিয়ার কেন তাতে, ডাকো তোমরা কাজী। আমি চাচাকে থামিয়ে দিয়ে আবারও বলি, কিন্তু মেয়ের বাবা। চাচা বলতে শুরু করে, মেয়ের বাপের রাগ যদি হয় সিংহেরই গর্জন, মেয়ের ইচ্ছের কাছে তবুও জেদের বিসর্জন। চাচার কবিতা শুনে সাথের ছেলেরা বলতে লাগলো, আহ কি কবিতা, চাচা ফাটিয়ে দিয়েছো একদম।
মনে মনে বলি, যাক শ্বশুর মশাইয়ের সাথে দুষ্টুমিটা অন্তত করা যাবে বিয়ের পর। তারপর থেকে আরুকে কবিতা শুনিয়ে পটানোর চেষ্টা করতে থাকি আমি। সারাদিন আরুর পিছু পিছু তাকে অনুসরণ করা আমার প্রতিদিনের কাজ ছিল। তারপর সজীব কল্পনা ছেড়ে বাস্তবে আসে। ঘড়িতে চোখ বুলিয়ে দেখে রাত 3:45। আর মাত্র কয়েক ঘন্টা পর ফজরের আজান হবে। সজীব তার দু চোখ ডান হাত দিয়ে আবৃত করে ঘুমানোর চেষ্টা চালায় আর ভাবতে থাকে আরুকে নিয়ে দেখা সেই স্বপ্নের কথা। ভোরবেলা যখন বই পড়ছিলাম তখন হুট করে আমার রুমে ঢুকে পড়ে আরু। প্রথমবার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকে পড়ে সে। হাতটা ধরে টান দেয় আর বলে, চলুন আমার সাথে। তার নরম হাতের ছোঁয়া আমার বুকে কম্পন তৈরি করছিল। তখন আমি তার পিছু হাঁটতে শুরু করি, তবুও হাতটা ছাড়ে না আরু। রাস্তা ধরে হাঁটতে থাকে আমাকে নিয়ে। হাতে হাত রেখে হাঁটছিলাম, তাই কিছু বলছিলাম না আমি। হঠাৎ আকস্মিকভাবে রাত হতে শুরু করলো। কখন যে বিকাল পেরিয়ে সন্ধ্যা এলো আর কখন যে সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়ে যাচ্ছে টেরও পেলাম না আমি। পাশের এলাকায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। এলাকার কাজী অফিসের সামনে এসে দাঁড়ায় আরু। রাস্তায় আসার পথে একটুও কথা হয়নি আমাদের। কাজী অফিসের দরজায় দীপু আর সুমনকে দেখে প্রথমে চমকে যাই আমি। আমাকে দেখে দীপু আর সুমন একটু হাসে। আমি রাগী চোখে তাকাই তাদের দিকে। পাশ থেকে আরু প্রশ্ন করে, ভালো আছেন? আমি আমতা করে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, তাহলে আজই আমরা বিয়ে করছি। বলেই কাজী অফিসের ভিতরে প্রবেশ করে আরু। আমিও পিছু পিছু প্রবেশ করি রুমটায়। আমার হাতটা তখনও ধরে রেখেছে মেয়েটা। লাল দাড়িওয়ালা লোকটিকে দেখেই বুঝতে পারি উনি কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেয় আমাদের। বিয়েতে সাক্ষী হিসেবে ছিল আমার দুই বন্ধু দীপু আর সুমন। মাঝরাতে বাসার কাউকে না বলে লুকিয়ে বাসায় প্রবেশ করি আমরা দুজন। অচেনা টানে রুমে বসে শুরু করছিলাম দুজনের মনের কথাগুলো প্রকাশ করার প্রতিযোগিতা। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও টের পাইনি। এভাবেই শেষ হয়েছিল শনিবার রাতে দেখা সেই স্বপ্ন। স্বপ্নের কথা ভাবতে ভাবতে সজীব কখন যে ঘুমিয়ে পড়েছে তা টেরও পাইনি। সজীব ঘুমের মধ্যে উপলব্ধি করে তার পাশে কোনো এক মেয়ে শুয়ে আছে। মেয়েটা একটু নড়তেই তার চুলগুলো সজীবের নাকের কাছে এসে পড়ে। আবারও সেই পাগল করা ঘ্রাণ। যে কোনো পুরুষ সেই ঘ্রাণে পাগল হতে রাজি। সজীব চোখ খুলতে না পারলেও তার পাশের মেয়েটার চেহারা কল্পনা করতে পারছে। এখন আরো শুয়ে আছে তার পাশে, পরনে সবুজ রঙের শাড়ি। এটাও ধরে নিতে সক্ষম হয়েছে সজীব। শেষ রাতে ঘুমানোর ফলে ফজরের আজানে সজাগ পায়নি সজীব। সকাল হতে সূর্যের আলো এসে পড়ে সজীবের চোখে। সজীব ঘুম ঘুম ভাব নিয়ে অল্প আওয়াজে বলে, ধুর, এই সকাল সকাল জানালার পর্দাটা কে টেনে দিল। একটু নড়াচড়া করার ফলে পাশে থাকা টেবিলের দিকে নজর যায় সজীবের। টেবিলের উপর কফির গ্লাস রাখা, সদ্য তৈরি করা কফি এখনো দেওয়া উঠছে কফি থেকে। সজীব শোয়া থেকে উঠে বসে দরজাটা হালকা ফাঁক করে। সজীব ভাবে হয়তো তার মা এসেছিল রুমে। কফির গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতেই এতে অন্যরকম স্বাদ পায় সজীব। এরকম কফি কখনোই খাওয়া হয়নি তার। আরেকটা চুমুক দিতে যাবে তখন সজীবের মায়ের আগমন। সজীব তার মাকে বলল, আম্মু, আজ কফিটা কিন্তু অসাধারণ হয়েছে। সজীবের মা কিছুক্ষণ চুপ থাকে, সারা রুমে চোখ বোলায় একবার, তারপর বলে, রুমটা কি তুই গুছিয়েছিস? সজীব একটু হেসে জবাব দেয়, আম্মু, তুমিও না মজা শুরু করেছ? নিজে গুছিয়ে এখন মজা করা হচ্ছে, তাই না? আমি রুমটা গুছাইনি, সোজা জবাব দেয় সজীবের মা। সজীব আবারও হাসি দিয়ে বলে, তাহলে এটাও বলো যে কফিটা তুমি বানাওনি। তারপর সজীবের মা উত্তর দেয়, কফিটাও আমি বানাইনি। সজীব তখন চুপ হয়ে যায়, মনে মনে ভাবে, তাহলে কি এসব আরুর কাজ? পাশে বসা সজীবের মা বলতে শুরু করে, ফজরের আজানের পর রান্নাঘরে হাঁড়ি পাতিলের নাড়াচাড়া করার আওয়াজ পেয়েছিলাম। ভেবেছিলাম তুই হয়তো কফি করতে গিয়েছিস ওখানে। তখন আমি তোর কাছে আসার উদ্দেশ্যে রুম থেকে বারান্দায় আসি। তখন দেখি একটা মেয়ে তোর রুমের দিকে কফির গ্লাস নিয়ে আসছে। চেহারা না দেখেও শরীরের গঠন দেখে মনে হচ্ছিল সেটা অরু। তার পরনে ছিল সবুজ রঙের একটা শাড়ি, কিন্তু আমি দ্বিধায় পড়ে যাই। অরু তো মারা গেছে 5 দিন আগে। যখন তোর রুমে ঢোকার সময় মেয়েটা আমার দিকে মুচকি হাসি দেয়, তখনই আমি শিওর হই এটাই অরু ছিল। সজীব তার মায়ের কথা শুনে চুপচাপ বসে আছে। কফির মক্কার দিকে তাকিয়ে মনে মনে বলে, এসব কি হচ্ছে আমার সাথে? 7 ভাই খুন হয়েছে। পুরো নাম সাদমান। সাদমান হচ্ছে বিন্দুর বড় ভাই। সারা এলাকায় কুকর্মের দ্বারা নিজের ডাকনাম কামিয়ে নিয়েছে সে। এলাকার সবাই এক নামে চিনে তাকে। সাদনামটা শুনলেই বুকটা ধুক করে কেঁপে ওঠে এলাকার অধিকাংশ মানুষের। সকালে মায়ের বিলাপ শুনতে শুনতে হাতে থাকা কফির মুখটা একদম শর্দ হয়ে যায়। হঠাৎ বাহিরে কোলাহল শুরু হয়। এই কদিন যাবৎ এমনটা হলেও আজ একটু ভিন্ন। হুট করে লোকের মাতামাতি অতিরিক্ত বেড়ে যায়।
বাহিরে কি হচ্ছে তা দেখার উদ্দেশ্যে সজীব বের হতে যাবে, তখন পিছন থেকে তার মা গতকালের ন্যায় বলে, কোনো ঝামেলায় জড়াস না বাবা। সজীব তার মায়ের কথায় কোনো তোয়াক্কা না করে বের হয়ে যায়। রাস্তায় পা রাখতেই লক্ষ্য করে সারা রাস্তা জুড়ে শুধুমাত্র মানুষ আর মানুষ। এত হারে মানুষ দেখে সজীব খানিকটা অবাক হয়ে যায়। দীপুর সাথে দেখা হতেই সজীব তাকে প্রশ্ন করে, কিরে কি হয়েছে এখানে? দীপু উত্তর দেয়, সাদমান ভাই খুন হয়েছে। সজীব চমকে ওঠে। গত রাতে অনেক কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে বিন্দুকে তার বাসা থেকে বের করতে হয়েছে। সাদমান ভাই ছিল সজীব, দীপু আর সজীবের ভয়ের অন্যতম কারণ। একই রাতে সাদমান ভাই খুন হলো কিভাবে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সজীব আর দীপু উভয়ের মাথায়। গত 5 দিন আগে অরুণিমার ধর্ষিতা দেহটা যেখানে পাওয়া গিয়েছিল, সেখানেই সাদমানের মৃতদেহটা পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার গ্রামবাসী। গ্রামবাসীরা পুলিশকে খবর দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখছে সাদমানের দেহের বিভৎস অবস্থা। সাদমানের মুখ সহ গায়ে আঁচড় দেখে মনে হচ্ছে কেউ বোধহয় তার চামড়া ছিঁড়ে খেয়েছে। দাঁতগুলো একবারে ভেঙে দেওয়া হয়েছে সাদমানের। হা করা মুখের ভেতর সহ দেহের পাশে কয়েকটা দাঁত পড়ে আছে। হাতের আঙুলগুলো কিসের আঘাতে যেন একদম থেতলে দেওয়া হয়েছে। আঙ্গুলের এই অবস্থা দেখে নখগুলো খুঁজে বের করা একদম অসম্ভব হয়ে উঠেছে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। তার সেই চোখ দুটো লাশের আশেপাশে পড়ে আছে। অপ্রাপ্ত বয়স্ক অথবা দুর্বল হৃদয়ের কেউ এমন অবস্থায় সাদমানকে দেখলে জ্ঞান হারাবে, এটা নিশ্চিত। পুলিশের গাড়ির হর্নের আওয়াজ শুনে রাস্তা থেকে এক পাশ হয়ে দাঁড়ায় গ্রামের লোকজনদের সরিয়ে পুলিশরা ওরা দেহটাকে ভালোভাবে লক্ষ্য করে। পুলিশেরও আতঙ্কে পড়ে গিয়েছে, কারণ ঠিক 5 দিন আগে একই জায়গায় একটি মেয়ের ধর্ষিত দেহের তদন্ত করেছিল তারা। ইতিমধ্যে সারা গায়ে রটিয়ে পড়ে সাদমানের ছোট বোন বিন্দু কোনো এক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে গত রাতে। পুলিশ এদিক ওদিক ভালো করে দেখছে যদি কোনো তথ্য পায় এই উদ্দেশ্যে। ঘটনাস্থলে সাদমানের বাবা রফিক মিয়ার আগমন হয়। রাস্তার এক পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সজীব আর দীপু। পুলিশ অফিসার রফিক মিয়ার কাছে আসতেই তিনি কান্নার স্বরে বলে ওঠে, আমার ছেলের খুনের পিছনে সুলতানের ছেলে বাদনের হাত আছে। গত রাতে বাদন আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। রফিক মিয়ার মুখে এমন কথা শুনে দীপু কিছু বলতে যাবে, তখন সজীব তাকে আটকে দেয়। গোটা এলাকার লোকজনদের মুখে বিরাজ করতে শুরু হয়, হ্যাঁ এটাই হবে। বিন্দুকে নিয়ে পালাতে বাদনের কোনো সমস্যা হওয়ার কারণে মনে হয় তাকে খুন করা হয়েছে। লোকদের অন্ধ ধারণা দেখে সজীব আর দীপুর রাগে ফুঁসে উঠছে প্রায়। এখানে উল্টাপাল্টা কিছু করলে বা বললে তাদের উপর দোষ চাপানো হবে, এই ভেবে চুপ থাকে দুজন। পুলিশ গ্রামবাসীদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে সাদমানের মৃতদেহটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এখন পুলিশের লক্ষ্য বাদন এবং বিন্দুকে খুঁজে বের করা। বাদনের বন্ধু বান্ধবের কথা আসতে প্রথমেই নাম উঠে আসে সজীব, দীপু আর সুমনের। সুমন 5 দিন হলো এই গ্রামে নেই, তাই সুমনকে বাদ দিয়ে পুলিশের নজরে আসে সজীব আর দীপু। পুলিশ অফিসার আতিক দুজনকে প্রশ্ন করার জন্য আলাদা ডেকে পাঠায়। ওসি আতিক সজীব আর দীপুকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজনই তো বাদন আর বিন্দুকে পালাতে সাহায্য করেছো তাই না? দীপু ভয়ার্থক চোখে সজীবের দিকে তাকায়। সজীব খানিকক্ষণ চুপ থাকে, তারপর বলে, বাদনের সাথে দিনের বেলায় কথা হয়েছিল আমাদের। বাদন আর বিন্দুকে এলাকা থেকে ভাগিয়ে নেওয়ার সময় সাদমান বাধা হয়ে দাঁড়ালে তাকে খুন করে দিলে তোমরা। সজীব ওসি সাহেবের চালাকি বুঝতে পারে, অজান্তে দোষ চাপিয়ে সত্যি প্রকাশ করতে চাইছে সজীব আর দীপুর কাছ থেকে। সজীব উত্তর দেয়, বাদন আমাদেরকে বলেছিল বিন্দুকে নিয়ে সে পালাবে, কিন্তু সাদ ভাইয়ের ভয়ে আমরা তাকে সাহায্য করতে না করে দেই। ওসি সাহেব সজীবের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমিও এক সময় আমার বন্ধুদেরকে অনেক কাজে সাহায্য করতাম, সেটা ন্যায় হোক আর অন্যায়। সজীব আর কথা বলে না। ওসি আতিক দীপুকে উদ্দেশ্য করে বলে, বিন্দুকে পালাতে তুমিও সাহায্য করেছিলে। দীপু নিচু স্বরে জবাব দেয়, সাদ ভাইকে আমার অনেক ভয় লাগে, ওনার সাথে টক্কর দেওয়ার কলিজা এখনো আমার হয়নি। ওসি সাহেব সজীব আর দীপুকে বলে, আজ সময় কম তাই বেশি কথা বলতে পারছি না, পরে তোমাদের সাথে কথা হবে। আর হ্যাঁ, তোমরা কেউ যেন এই এলাকার বাহিরে না যাও। এইটুকু বলে ওসি রুম থেকে বের হয়ে যায়। সজীব আর দীপু চলে যায় তাদের নিজেদের গন্তব্যে। সাদমানদের বাড়ির উঠোনে বসে আছে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশ অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলেন, 5 দিনের ব্যবধানে একই জায়গায় 2টি খুন হয়েছে, এখন থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। আরেকটা খুন যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বসে থাকা চেয়ারম্যান শামসুজ্জামান বলে, যে করেই হোক আমরা চাই খুনিদের ধরা হোক। যদি খুনিটা এই এলাকার এমপি সাহেবের ছেলেও হয় তাহলেও যেন তাকে ছাড় দেওয়া না হয়। তখন ছেলের শোকে কাতর হয়ে যাওয়া রফিক মিয়া বলে ওঠে,
আগে সুলতানের ছেলে বাদনকে ধরা হোক। চেঁচড়াটা আমার মেয়েকে ভুলিয়ে বালিয়ে গতরাতে পালিয়ে নিয়ে গেছে। ওসি আতিক রফিক মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা যথেষ্ট চেষ্টা চালাবো। ওসি সাহেব বৈঠক ছেড়ে উঠে গিয়ে বসে পড়ে জিপের সিটে থানার উদ্দেশ্যে। হয়তো কখন পোস্টমর্টম রিপোর্ট আসবে এই অপেক্ষায়। বাসায় ফিরেই সজীব কল দেয় বাদনের ফোনে। ওই পাশ থেকে আওয়াজ আসে, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর সজীব আর কল দেয় না, হয়তো নিরাপত্তার জন্য ফোন অফ করে রেখেছে এই ভেবে। সজীব খাটের এক পাশে চুপটি করে বসে আছে। তখন রুমে তার মায়ের আগমন হয়। সজীবের মা রুমে ঢুকেই সজীবকে উদ্দেশ্য করে বলে, চল আজকে একজন ফকির বাবার কাছে যাব তোকে নিয়ে। সজীব রাগী ভাব নিয়ে বলে, আম্মু তুমি কিন্তু বেশি করছো, আমার জেদ সম্পর্কে জানো অবশ্যই, আমি কোথাও যাচ্ছি না। তারপর সজীবের মা বলল, আচ্ছা আমি যদি কথা বলে তাবিজ এনে দেই সেটা সাথে রাখবি তো? সজীব আর প্রশ্নের উত্তর দেয় না। সজীবের মা ভাবে ছেলের সম্মতি আছে। তিনি চলে যান সজীবের রুম থেকে। সজীব একা বসে ভাবতে থাকে, এসব কি হচ্ছে আমার সাথে? সত্যি কি আমার রুমে আরুর অবস্থান বিদ্যমান, নাকি সব কল্পনা? না না, কল্পনা হবে কেন? আম্মু নিজের চোখে দেখেছে আরুকে, গোছানো রুম, সকালে দেওয়া কফি, নাকি আম্মু আমার সাথে মিথ্যে বলছে? বুঝতে পারছি না কিছু। আরু খুন হওয়ার ব্যাপারটা এখনো আমি নিতে পারছি না কোনো মতে। তাকে যে আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু আরু তো আমাকে ভালোবাসতো না। তাহলে আমি তাকে স্বপ্নে দেখছি কেন? স্বপ্নে বিয়ে করছি তাকে। শুধু তাই নয়, আমি সহ দীপু এবং কাজী সাহেবও এই একই স্বপ্ন দেখছে। আচ্ছা, সুমনও কি এই স্বপ্নটা দেখছিল? সেও তো আমার বিয়েতে সাক্ষী ছিল। কাজ করছে না আমার মাথা, জানি না কি করছে আমার সাথে। সজীব ভাবতে থাকে, আরুকে আমি প্রচন্ড রকমের ভালোবাসতে শুরু করি, কিন্তু তার দিকে তাকালেই কেন যেন বুকটা কেঁপে ওঠে আমার। সব সুখেই একটা চিনচিনে ব্যথা থাকে। কখনো তা ভাবনায় ভর করে, আবার কখনো তা অন্তরে মোচড় দেয়। আরুর দিকে তাকালেই ভুলে যায় পৃথিবীর সবকিছু। মনে হয় চলে এসেছি অন্য ভূমিতে। টানা দুটো চোখে হালকা কাজল, ঘন পালক ফেলে অদ্ভুত চাহনি, ঠোঁট বাঁকানো হাসি, দুপাশের গাল দুটো হালকা ফুলে ওঠা। মনটা খুবই আনচান করে যখন সে আমার দিকে নাক ফুলিয়ে তাকায়। তাকে রাগাতে বেশ ভালো লাগে আমার। তাই কারণে অকারণে অদ্ভুত কবিতা শোনাই আমি তাকে। বড্ড ভালোবাসি তাকে। কিন্তু প্রথম যেদিন ভালোবাসার কথা প্রকাশ করি, সেদিন তো আরো আমাকে না করে দিয়েছিল, সাফ সাফ না করে দিয়েছিল। কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না। প্রতিদিন নিয়ম করে বলতাম, আরো একটা কথা বলি। সে আমার কথা শুনতে কখনো না করেনি, বারবারই জবাব ছিল, বলেন। মুচকি হেসে বলতাম, থাক আরেকদিন বলবো। আকাশটা মেঘলা ছিল সেদিন। দুপুরে আরুদের বাসায় যাওয়া আমার নিয়মিত রুটিন ছিল। বারান্দায় ঢুকতে ঝিম বৃষ্টি শুরু হয়। সেদিন আরুর মাও ছিল পাশের বাসার চাচিদের বাসায়, তাই কথা বলার সুযোগটা বেশি পাই আরো। বাহিরে বৃষ্টি, বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। পাশে এসে আরু দাঁড়ায়, কিছু বলছেন না যে। আমি তার দিকে তাকাই, আমার বাঁ হাতটা দিয়ে আরুর ডান হাতে চেপে ধরি। দু চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আরু। নরম গলায় বলি, তুমি কি জানো কেন ছুটে আসি? তুমি কি মানো বড্ড ভালোবাসি যে তোমায়? আরো হেসে ওঠে, তারপর বলে, আজকের কবিতাটা সুন্দর ছিল। আমি তার হাতটা ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরি, তারপর বলি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আরো শ্বাস ঘন হয়ে যাচ্ছে লক্ষ্য করলাম। আমার বুকেও এক প্রকার কম্পন শুরু হয়। আরো কাপা কাপা গলায় বলে ওঠে, কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না। উত্তরটা শুনে থমকে গিয়েছিলাম আমি। তাহলে কি সে অন্য কাউকে? আর ভাবতে পারিনি আমি। সব সুখে নয়, শোকেও একটা চিনচিনে ব্যথা থাকে। সজীবের ভাবনার সমাপ্তি ঘটে। কিছুটা বিশ্রাম নিতে হবে এখন তাকে। সারাটা দিন এক প্রকার হাঁসফাঁস করতে করতেই কেটে যায় সজীবের। রাত জেগে আড্ডা দিচ্ছে অরুণিমা আর সজীব। সজীব অরুণিমাকে প্রশ্ন করলো, তুমি কি সত্যি আমার বিয়ে করাবো? অরু একগাল হেসে উত্তর দেয়, হ্যাঁ বোকা। সজীব অরুর ঘাড়ে হাত রাখে। অরুর দেহের ঘ্রাণ সজীবকে টানছে খুব। সজীব অরুর দিকে তাকিয়ে আছে। অরু সজীবকে বলে, সেদিন বলেছিলাম না কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না? সজীব ঘাড় নেড়ে হ্যাঁ বলে। অরু আবারও বলতে শুরু করে, কারোর সাথে প্রেম করা আমার দ্বারা অসম্ভব, কারণ আমি আপনাকে ভালোবাসি। সজীব মুচকি হাসে, ভাবে এই বুঝি তার ভালোবাসা সার্থক হলো। পরক্ষণে আবার অরুকে উদ্দেশ্য করে বলে, এটা আমি প্রতিবারের মতো স্বপ্ন দেখছি না তো? অরু হেসে বলে, না। সজীব বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অরু দুষ্টমির ছলে সজীবের ডান হাতটা নিজের ঘাড় থেকে নামিয়ে কামড় বসিয়ে দেয় সেখানে। সজীব আহ শব্দ করে উঠে বসে পড়ে শোয়া থেকে। ফজরের আজান হচ্ছে চারদিকে। তাকিয়ে দেখে রুমে সজীব ছাড়া কেউ নেই। অরু গেল কোথায়? সজীব হালকা আওয়াজে বলে, ধুর,
এটা স্বপ্ন ছিল। পরক্ষণে ডান হাতের দিকে নজর যেতে চমকে যায় সজীব। ওরুর সেই মাঝারি সাইজের চিকন দাঁতের কামড়ের দাগ বসে আছে সজীবের ডান হাতে। সাদমানের মরাদেহের পোস্টমর্টম রিপোর্ট দেখে ওসি আতিক এতটাও বিচলিত হয়নি যতটা অবাক হয়েছে ডান চোখে বিঁধে দেওয়া সরুর ডালটায় অরুণিমার হাতের ছাপ পেয়ে। 6 দিন হলো মারা গেছে অরুণিমা। পরশু রাতে খুন হওয়া সাদমানের চোখে বিঁধে দেওয়া আমের ডালটাই অরুণিমার হাতের ছাপ কিভাবে আসবে? প্রশ্নটা ভীষণ ভাবাচ্ছে ওসি আতিককে। পোস্টমর্টম রিপোর্টে তেমন কিছুই শনাক্ত করা হয়নি। সাদমানের হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কবজির সামান্য উপরের লাইলনের চিকন দড়ির ছাপ পাওয়া যায়। সারা শরীরে নখের আঁচড়, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল আর হাতের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছিল পাথর জাতীয় কিছু দিয়ে। সজীব সকাল থেকেই খাটে শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। বাসা থেকে বের হতে মন চাচ্ছে না তার। ডান হাতের কামড়ের দিকে তাকিয়ে সে আপন মনে ভাবতে শুরু করে, এসব কি আমার সাথে সত্যিই ঘটছে নাকি নিছক কল্পনা? এসব হয়তো স্বপ্নই হবে। একটা মানুষ মরে যাওয়ার পর কিভাবে আসবে সেটা তো আদৌ সম্ভব না। প্রথম পর্যায়ে অপরিচিত কারো উপলব্ধি করলেও এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি মেয়েটা আরু। একই সময়ে আমরা 3 জন স্বপ্ন দেখছি যা হুবহু একই রকম ছিল। প্রতি রাতে আমার পাশে অরুণিমার উপস্থিত অনুভব করি আমি। তবে কি সত্যি তাহলে আমাদের স্বপ্ন যুগে বিয়ে হয়েছিল? সজীব এক মনে এসব চিন্তা করছে, তখনই তার মা রুমে প্রবেশ করে। সজীবের মা বলে, অরু মারা গেছে আজ 6 দিন, কিন্তু আমার মনে হয় প্রতিটা মুহূর্তে এই বাসার চারদিকে ঘুরে বেড়ায় আরু। তোর সাথে অরুর কি কিছু সম্পর্ক ছিল? সজীব তার মায়ের দিকে তাকায়, তারপর জবাব দেয়, অরুকে আমি পছন্দ করতাম। নিশ্চয়ই অরুর আত্মা আছে আমাদের বাসায়। ফকির বাবা থেকে তোর জন্য একটা তাবিজ এনেছি, সেটা গলায় ঝুলিয়ে রাখতে বলেছে তোকে। সজীব কথা না বাড়িয়ে সম্মতির সুরে বলে, দাও, গলায় পরিয়ে দাও। মানসম্মত কর্ম কপালে জুটলেও সেসব বাদ দিয়ে শখের গোয়েন্দাগিরি বেছে নিয়েছে সে। ক্লান্ত দুপুরে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে গোয়েন্দা নীল। নীলের বিখ্যাত সহকারী শুভ বসা থেকে উঠে পায়চারি করছে আর মনে মনে বলছে, ওসি আতিক সাহেব সেই কখন ডেকেছেন, অথচ ওনার যাওয়ার কোনো নামগন্ধই নেই। তবে আমাকে এনে বসিয়ে রেখেছে ঠিকই। প্রচন্ড গরম। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াতে টেবিল থেকে একটি বই নিয়ে নিজের গায়ে বাতাস করতে থাকে শুভর নিজের কাছে বিরক্ত লাগছে এভাবে বসে থাকার ব্যাপারটা। বইটা নাড়তেই হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে ফ্লোরে। আওয়াজ শুনে গোয়েন্দা নীল মাথা নাড়িয়ে শুভর দিকে তাকায়। শুভ ফ্লোর থেকে বইটা তুলছে। তখন আদর্শ অবস্থায় গোয়েন্দা নীল বলে ওঠে, গোয়েন্দাগিরিতে ধৈর্য শক্তি হচ্ছে সফলতার অন্যতম মাধ্যম। শুভ হ্যাঁ ইঙ্গিতে মাথা নাড়িয়ে তারপর বলছে, আচ্ছা। গোয়েন্দা নীল বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে প্রস্তুতি নেয় ওসি আতিকের বলে দেওয়া গন্তব্যে যাওয়ার জন্য। অরুণিমা মারা গিয়েছে 5 দিন গত হবার পরও কিভাবে আমের ডালে তার হাতের ছাপ পাওয়া যায়? জিপে বসা অবস্থায় নিজেকে এই প্রশ্নটা করে যাচ্ছে ওসি আতিক। জিপটা গিয়ে থামে সোজা রফিক মিয়ার বাসার সামনে। মরা বাড়ি, এই জন্য চারিপাশ একদম নিশ্চুপ। বাসায় পরিবার বলতে রফিক মিয়া এবং তার স্ত্রী বাদে আর কেউ নেই। রফিক মিয়ার পাশে দাঁড়িয়ে আছে এই এলাকার ছেলে শরীফ সবসময় সাদমানের সাথেই থাকতো। বাসার এদিক ওদিক ঘুরে দেখছে ওসি আতিক। তখন বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে ওসি আতিকের কানে। গেট দিয়ে প্রবেশ করে 2 জন লোক। তাদেরকে দেখে ওসি আতিক এগিয়ে গিয়ে বলেন, এই গোয়েন্দা নীল এবং শুভ, কি খবর তোমাদের? নীল তার মুচকি হাসির মাধ্যমে জানান দেয়, অবস্থা বেশ ভালোই। নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলে, এখানে ডাকার কারণ কি? আতিক উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, অতিরিক্ত সমস্যায় না পড়লে কখনো কি ডেকেছি তোমায়? নীল আবারও বলে, আমরা সোজা কথায় আসি। তারপর ওসি আতিক বলতে শুরু করে, এই 6 দিনের মধ্যে এই এলাকায় 2টো খুন হয়েছে। প্রথমে একটা মেয়ে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ঠিক 5 দিনের মাথায় খুন হয়েছে আরেকজন। তাকে খুন করা হয়েছে বেশ ভয়াবহভাবে। ডান চোখে বিঁধে দেওয়া হয়েছিল আম গাছের একটি চিকন ডাল, আর সেই ডালে পাওয়া গিয়েছে প্রথম রাতে খুন হওয়া অরুণিমা নামক মেয়েটির হাতের ছাপ। গোয়েন্দা নীল ওসি আতিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। পাশ থেকে শুভ বলে ওঠে, ওহ মাই গড, কত ভয়ানক! গাছের ডাল চোখে বিঁধে দেওয়া হয়েছিল। ওসি আতিক জবাব দেয়, হ্যাঁ, তবে এটা কোনো বিষয় না। ভাবনা আমার ওইখানে 6 দিন আগে মরে যাওয়া মেয়েটার হাতের ছাপ কিভাবে আসলো সেই ডালে। শুভ আর কিছু না বলে গোয়েন্দা নীলের দিকে তাকায়। নীল ওসি আতিককে লক্ষ্য করে বলছে, খুনি হিসেবে কাউকে কি শনাক্ত করেছেন? পরশু রাতে খুন হওয়া সাদমানের বোন বিন্দুকে নিয়ে ওই রাতে পালিয়েছে এই এলাকার বাঁধন নামক একটি ছেলে। আমাদের সন্দেহ বাঁধন এবং তার বন্ধুদের দিকে। নীল মুচকি হেসে বলে,
আগে ফলাফল শুনলে থাকা বন্ধুদের সন্দেহ না করে সাদমানের বন্ধুদের সাথে কথা বলার দরকার ছিল আপনার। সাদমান ছিল এলাকায় ভয়ানক প্রকৃতির একজন। সাদমানের সাথে সবসময় ছায়ার মতো থাকতো শরীফ। শরীফকে জিজ্ঞাসাবাদ করতে বলে সে। এলাকার সবাই সাদ ভাইকে বড় ভাইয়ের নজরে দেখতো, আর যারা সাদ ভাইয়ের বন্ধু তারা কেউ এই গ্রামে থাকে না। সাদ ভাই প্রতি মাসে আমাকে নিয়ে ঢাকায় যেত, ওখানে ভাইয়ের সব বন্ধুর আড্ডা। এক রাত কাটিয়ে পরদিন আবার আমরা গ্রামে চলে আসতাম। ওসি আতিক মনে মনে ভাবে শরীফের কথায় এক প্রকার মিথ্যা আছে, সহজে কোনো কথা বের করা যাবে না তার মুখ থেকে। গোয়েন্দা নীল রফিক মিয়ার থেকে অনুমতি নিয়ে ঢুকে পড়ে রুমগুলো দেখার উদ্দেশ্যে। নীলের লক্ষ্য হচ্ছে সাদমান ও বিন্দুর রুম। সাদমানের রুমটা অগোছালো বললেই চলে। ফ্রিজে কয়েকটা বিয়ারের বোতল, বালিশের নিচে কয়েক প্যাকেট সিগারেট। বন্ধুদের নিয়ে একটা গ্রুপ ফটো টানানো আছে দেয়ালে। রুমে আর তেমন কিছু ধরা পড়েনি গোয়েন্দা নীলের চোখে। তারপর বিন্দুর রুমে প্রবেশ করে নীল। কাগজের রঙিন ফুল আটকানো আছে চারপাশে সাদা দেয়ালে। টেবিলের উপরে কয়েক থাক বই। সারা রুমে ভালো করে লক্ষ্য করে গোয়েন্দা নীল। বাঁধনের ব্যাপারেও বেশ কিছু সাধারণ তথ্য মিলে যায় ওখানে। ওসি আতিক সাহেব ও চেয়ারম্যান শামসুজ্জামান বাহিরে দাঁড়িয়ে খুনের ব্যাপারে কথা বলছিলেন। গোয়েন্দা নীল ওসি আতিককে বলে, আপনারা কথা বলুন, আমি ঘুরে আসি অরুণিমাদের বাসা থেকে। ওসি আতিক হ্যাঁ বলে সম্মতি দেয়। শামসুজ্জামান সব ব্যাপারে সাহায্য করবে বলে নিশ্চয়তা দেন ওসি আতিককে। তবে যেভাবেই হোক খনি ধরতে হবে, এই সিদ্ধান্তে চেয়ারম্যান সাহেব অটল। চেয়ারম্যান শামসুজ্জামানের ফোনে কল আসে। অপর পাশ থেকে কি যেন বলে। শামসুজ্জামান বলেন, ঠিক আছে বাবা, সাবধানে যাস। কল রাখার পর ওসি আতিক শামসুজ্জামানকে উদ্দেশ্য করে বলে, কে ছিল? আমার ছেলে। এলাকার অবস্থা তো ভালো না, তাই ঢাকায় যাচ্ছে বন্ধুদের বাসায়। এই ব্যাপারে আর কথা বাড়ায় না ওসি আতিক, তবে মনে মনে ভেবে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে আসামি ধরতে পারা তো দূরের কথা, বিন্দুমাত্র এগোতেও পারছি না কিছুতেই। অরুণিমার ডায়েরিতে তোমার নাম, বিন্দুর টেবিলের ক্লোথের নিচে তোমার বন্ধু বাঁধনের ছবি। বাঁধন বিন্দুকে নিয়ে পালিয়েছে। ওই রাতে খুন হয়েছে বিন্দুর ভাই সাদমান। তোমার কি মনে হয় না তোমাকে আর তোমার বন্ধুদেরকে জেলে দেওয়া উচিত? সকালে সাক্ষাৎকারের জন্য ডেকে আনা হয় সজীব আর দীপুকে। তখন সজীবকে উদ্দেশ্য করে কথাগুলো বলে গোয়েন্দা নীল। সজীব কিছু না বলে চুপ থাকে। আমার তো মনে হয় ওই রাতে সাদমান বাধা হয়ে দাঁড়ালে ওরা বন্ধুরা মিলে খুন করে দিয়েছে তাকে। নীলের পাশ থেকে শুভ কথাটি বলে। সজীব এবার মুখ খোলে, শুভর দিকে তাকিয়ে রাগী ভাব নিয়ে বলে, আপনারা কিন্তু আইনের লোক না, অযথা মিথ্যা অপবাদ দিলে হয়রানির মামলা ঠুকে দিব কিন্তু। সজীবের কথায় শুভ চুপসে যায়। গোয়েন্দা নীল সজীবের মুখে এমন কথা শুনে তাকে উদ্দেশ্য করে বলে, আমরা আইনের লোক নই, তবে কোনো সমস্যা সমাধানে আইনের লোকেরা আমাদেরকে স্মরণ করে থাকেন, তখন নিজেদেরকে আইনের লোকের মতে পরিচালনা করতে হয় আমাদের। সজীব আর কথা বাড়ায় না। গোয়েন্দা নীল সজীবকে প্রশ্ন করে, অরুণিমার সাথে তোমার কি ভালোবাসার সম্পর্ক ছিল? সজীব জবাব দেয়, অরুকে আমি ভালোবাসতাম, সে বাসত কিনা জানি না, আর ব্যক্তিগত বিষয়ে আমাদের কিছু বলতে যাচ্ছি না আমি। গোয়েন্দা নীল অরুণিমার বিষয়টা পাল্টে তারপর যায় বিন্দু আর বাঁধনের সম্পর্কে। প্রশ্ন করে, বিন্দু আর বাঁধনের প্রেম কতদিনের? সজীব উত্তর দেয়, তা ঠিক জানি না, ও রাতে পালাবে তারা, এটাই জানতাম। বাড়তি কোনো প্রশ্ন না করলে খুশি হব, কারণ পালানোর পিছনে আমাদের কোনো হাত ছিল না। মিথ্যে জবাব দেয় সজীব। নীল আর কথা না বাড়িয়ে বের হয়ে আসে সেখান থেকে। মাঝরাত, কিছুতেই ঘুম আসছে না সজীবের। গলায় ঝুলে থাকা তাবিজটা অস্বস্তিকর লাগছে তার। অরুণিমার কথা ভাবতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে কি এক বাধা এসে দাঁড়িয়েছে দুজনের মধ্যখানে। আরুর কথা ভাবতে না পেরে এক প্রকার দম বন্ধ হয়ে আসে সজীবের। সে চায় আরুকে প্রতিদিনের মতো স্বপ্ন দেখুক, সকালে উঠে না হয় তাবিজটা আবার গলায় ঝুলিয়ে দেবে। এই ভেবে তাবিজটা গলা থেকে খুলে টেবিলের উপর রেখে আবারও শুয়ে পড়ে সজীব। আরু আর সজীব দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এক পানে। খাটের উপরে একজন আরেকজনের দিকে তাকিয়ে বসে আছে মুখোমুখি। চোখের পলক পড়ছে না কারোরই। আরুর মুখে হাসি নেই দেখে সজীব বলে, আরু হাসো একটু, আমরা বিয়ে করেছি অথচ কেউ জানে না, চলুন আম্মুকে সালাম করে আসি দুজনে। হাসি মাখা মুখে মাথা নেড়ে আচ্ছা সম্মতি জানাই সজীব। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আবারও। তাদের দূরত্ব ক্রমশ কমিয়ে আসছে, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাচ্ছে দুজনের। সজীব খুব কাছে চলে যায় অরুণিমার। অরুণিমার গরম শ্বাস এসে পড়ে সজীবের মুখে। অদ্ভুত এক শিহরণ বয়ে যায় তার মনে। আরুর শ্বাসের গরম হাওয়া সজীবের কাছে অগ্নিকুণ্ডের মতো মনে হয়। তাপমাত্রা সহ্যের সীমানা পেরিয়ে যায় এক সময়। সজীব লাফিয়ে ওঠে শোয়া থেকে বসে পড়ে সে। ফজরের আজানের ধ্বনি ভেসে আসে সজীবের কানে।
এই ফজরের আজানের সময় হলে অদ্ভুত রকমের কিছু ঘটে আর জেগে যায় প্রতিবারই। নতুন দিনের আগমন। সজীব ঘুমিয়ে যাচ্ছে অকাতরে। সজীবের মা এসে তাকে ডেকে তুলে দেয়। ঘুম ঘুম চোখে সজীব প্রশ্ন করে, কি হয়েছে মা? সজীবের মা রাগী স্বরে উল্টো প্রশ্ন করে, তোর গলার তাবিজটা কোথায়? সজীবের হাতের ইশারায় টেবিলের দিকে দেখাতেই লক্ষ্য করে সেখানে তাবিজটা নেই। সজীব আর কিছু না বলে চুপ থাকে। সজীবের মা আবারও প্রশ্ন করে, একটা সত্যি কথা বলবি? সজীব মাথা নেড়ে বলে, হ্যাঁ বলো। তুই আর আরো কি বিয়ে করেছিস? সজীব বেশ অবাক হয়, জিজ্ঞেস করে, হঠাৎ এমন প্রশ্ন কেন মা? কারণ গতকালকে আমি স্বপ্ন দেখেছি তুই আর ওরও বিয়ে করেছিস, তারপর আমার রুমে সালাম করতে গিয়েছিলে আমাকে। এই কথা শুনে সজীব আঁতকে ওঠে। গত রাতে স্বপ্নে অরুণিমাকে সাথে নিয়ে রুমে গিয়েছিল, সালাম করছিল তার মাকে। অরুণিমা আর সাদমান দুজনের খুনের মধ্যে কিছু তো সম্পর্ক আছেই। কফির মগ হাতে নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে নিজে নিজে ভেবে যাচ্ছে গোয়েন্দা নীল মেয়েটাকে ধর্ষণ করে তারপর খুন করা হয়। পরদিন সকালে যেখানে মেয়েটার মরাদেহ পাওয়া যায় ঠিক সেইখানে 5 দিনের মাথায় পাওয়া গিয়েছে সাদমানের লাশ। এই দুটো খুনের মাঝে সম্পর্ক থাকতেই পারে, তবে অরুণিমার খুনের ব্যাপারটা আগে দেখতে হবে। গোয়েন্দা নীল ভাবছে, আগে অরুণিমার খুন ও ধর্ষণকারীদের শনাক্ত করতে পারলে সাদমানের খুনের ব্যাপারটা ফয়সালা করতে বেশি সমস্যা হবে না মনে হচ্ছে গোয়েন্দা নীলের। শুভ দরজা ফাঁক করে ভিতরে উকি দিয়ে বলে, স্যার আসতে পারি? গোয়েন্দা নীল বলে, আসো। অনুমতি পেয়ে শুভ ভিতরে প্রবেশ করে। তারপর নীলকে উদ্দেশ্য করে বলে, তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? তারপর গোয়েন্দা নীল বলে, অরুণিমা খুনের সমাধান আগে করতে হবে আমাদের। শুভ বুঝতে পারে এখন তাদের লক্ষ্য অরুণিমাদের বাসা, তাই কিছু না বলে চুপ থাকে সে। গোয়েন্দা নীল আবারও বলে, বসো একটু, আমি প্রস্তুতি নিয়ে আসছি। গোয়েন্দা নীল এবং সহকারী শুভ জিপে বসে আছে। তার লক্ষ্য অরুণিমাদের বাসা। শুভ কোনো সময় নীলকে প্রশ্ন করা ছাড়া থাকতে পারে না। শুভ নীলকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, অরুণিমা মাঝরাতে বাসা থেকে বের হয়েছিল কেন? বাসা থেকে জোর করে বাহিরে এনে ধর্ষণ করা তো এই এলাকায় কখনো সম্ভব না। নীল কিছু একটা ভাবতে ভাবতে জবাব দেয়, এর পিছনে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। অরুণিমা কারো কথাই বাসা থেকে বের হয়েছিল, অথবা তাকে অন্যভাবে বের করা হয়েছিল। শুভ আরো কিছু বলতে যাবে, তখন নীলের ফোনে ওসি আতিক কল দেয়। শুভ চুপ থাকে। নীল কল রিসিভ করে বলে, জি স্যার বলুন। ওসি আতিক বলে, সাদমানের সহকারী শরীফ আত্মহত্যা করেছে, রফিক মিয়ার বাসায় আসো তাড়াতাড়ি। আচ্ছা আসছি, এটা বলে কল কেটে দেয় গোয়েন্দা নীল। শরীফ আত্মহত্যা করছে, সাদমানের বাসার 3 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে সে। ওসি আতিক সহ আরো কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে রফিক মিয়ার বাসার এক পাশে। নিচের একটা পাথরের ওপর পড়ছিল শরীফের দেহটা। নাক মুখ একদম থেতলে গিয়েছে তার। শরীফের মরদেহ থেকে নেশাদ্রব্য গন্ধ আসছে। ওসি আতিক ধরে নিয়েছে শরীফ রাতে নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেছে। গোয়েন্দা নীল এবং শুভ জিপ থেকে নেমে শরীফের পড়ে থাকা মরদেহটার কাছে আসে। নীল শরীফের দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করে। উপর হয়ে পড়ছিল উপর থেকে, নিচে থাকা এক পাথরের উপর পড়ছিল। নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলল, তার শার্ট প্যান্ট পকেট গুলো ভালোভাবে চেক দিন, আমি তার রুম থেকে ঘুরে আসছি। ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে মরদেহ নেওয়ার উদ্দেশ্যে। শুভ নীলের পিছে পিছে চলে শরীফের থাকার রুমের উদ্দেশ্যে। ফ্রিজে থাকা বিয়ারের বোতলগুলো সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। বোতলের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে শরীফ প্রচুর পরিমাণে নেশা করছিল গত রাতে। খাটের বিছানা এলোমেলো, ফ্লোরে আধ খাওয়া অনেকগুলো সিগারেটের অংশ পড়ে আছে। আর তেমন কিছুই রুমে পাওয়া যায়নি। নীল রুম থেকে বের হয়ে ওসি আতিকের কাছে যায়। কাছে যেতেই ওসি আতিক বলে, শরীফের বুক পকেট থেকে একটা চিঠি পাওয়া গিয়েছে। নীল ওসি আতিকের দিকে ভালোভাবে তাকাতেই তিনি নীলের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। নীল কাগজটা খুলে লেখাগুলাতে চোখ বোলায়। অরুর হাতের ভয়ানকভাবে লেখা, মরার চেয়ে আত্মহত্যা করে মরাই ভালো। লেখাটা দেখে চমকে ওঠে গোয়েন্দা নীল। নাস্তা শেষে সজীব বিছানায় এক পাশে বসে আছে। তখন তার ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। সজীব কল রিসিভ করতেই অপর পাশ থেকে আওয়াজ আসে, সজীব, সুমনকে আমি আমার অফিসের পাশে হাঁটতে দেখলাম আজ সকালে, কিন্তু আমি তাকে ডাকলেও সে না দেখার ভান করে চলে গেল কেন? কণ্ঠ শুনে বুঝতে পারে এটা বাঁধন। সজীব মনে মনে একটা বড়সড় ধাক্কা খায়। অবাক হয়ে প্রশ্ন করে, সুমন তো এখন ঢাকায়, তার খালার বাসায় গিয়েছে, তোর চট্টগ্রাম থেকে কিভাবে দেখবি? ভুল দেখিসনি তো আবার? বাঁধন একটু কঠোর গলায় বলল, ভালোভাবে লক্ষ্য করছিলাম, আমি নিশ্চিত ওটা সুমনই ছিল, তবে আমাকে দেখেও না দেখার ভান করলো। সজীব কিছু বুঝতে পারছে না, দীপু তাকে ভুল কিছু বললো নাকি বাঁধন তাকে ভুল কিছু বলছে।
মাথায় ঢুকছে না কিছু তার। সজীব কথা ঘুরিয়ে বাঁধনকে প্রশ্ন করে, বিন্দু কেমন আছে? বাঁধন উত্তর দেয়, হ্যাঁ বেশ ভালোই আছে। এলাকার দিকে আসার চেষ্টা ভুলেও করিস না, তোর অনেক সমস্যা হবে, আর আমরা অনেক বিপদে আছি এখন। সজীবের কথা শুনে বাঁধন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোদের আবার কিসের বিপদ হলো? সজীব উত্তরে বলে, বিন্দুর বড় ভাই তোদের বিয়ের রাতেই খুন হয়েছে, আসামি হিসেবে টার্গেট এখন তোর দিকে। বাঁধন আবারও অবাক হয়, বলে আমাকে সন্দেহ করছে কেন? সজীব জবাব দেয়, কারণ ওই রাতে তুই বিন্দুকে নিয়ে পালিয়ে গেছিস, সবার ধারণা তুই সাদমান ভাইকে খুন করেছিস। বাঁধন আর কিছু বলার সাহস পায় না। সজীব আর কোনো কথা না বাড়িয়ে কল কেটে দেয়। গোয়েন্দা নীল এবং শুভ অরুণিমাদের বাসার উঠোনে গিয়ে দাঁড়ায়। অরুণিমার বাবা বাহিরে আসলে নীল ওনাকে প্রশ্ন করে, সজীবকে চিনেন? কাদের মিয়া এক বাক্যে উত্তর দেয়, হ্যাঁ। আপনাদের মেয়ের সাথে কি তার কোনো সম্পর্ক ছিল? কাদের মিয়া চোখ বড় বড় করে নীলের দিকে তাকায়, তারপর বলে, না জেনে কোনো কথা বলবেন না। নীল বলে, না জেনে কেন বলবো, সজীব তো আমাকে এটাই বলছিল। তারপর কাদের মেয়ে কিছু বলে না, চুপ থাকে। চুপ থাকতে দেখে নীল আবারও বলে, আমরা চাই আপনার মেয়ের খুনিরা ধরা পড়ুক, এতে আপনি সাহায্য করলে নিশ্চয়ই আসামিদের শনাক্ত করা আমাদের জন্য সহজ হবে। কাদের মিয়া জিজ্ঞেস করে, বলুন কি জানতে চান? অরুণিমা খুন হওয়ার আগে আপনার কিংবা অরুণিমার মায়ের সাথে কোনো কথা হয়েছিল এই ব্যাপারে? কাদের মিয়া জবাব দেয়, সজীবের ব্যাপারটা জানতে পেরে ওই দিন আরুকে অনেক কথা বলেছিলাম আমি। আরু রাগের মাথায় বলেছিল নিজেকে শেষ করে দিবে। আচ্ছা তারপর কি হয়েছিল বলতে পারবেন? নীলের প্রশ্নের উত্তরে কাদের মিয়া বলেন, তারপর আর কি জানি না কিছু। পরদিন সকালে আরুর মরদেহ পাওয়া যায় আমাদের ঘর থেকে 50 ফিট দক্ষিণে রাস্তার ধারে। আর আমাদের ঘরের কোণে জাম গাছটার নিচে পাওয়া যায় আরুর রুমের কাপড় টানানোর দড়িটা। গোয়েন্দা নীল বেশ অবাক হয়, ঘরের কোণায় থাকা জাম গাছের নিচে অরুণিমার কাপড় টানানোর দড়ি, আর বাসার পশ্চিম পাশে 50 ফিট দূরে ধর্ষিত দেহ। আসলে অরুণিমার সাথে কি হয়েছিল ওই রাতে নীল ভেবে পাচ্ছে না কিছুই। কাদের মিয়াকে উদ্দেশ্য করে পাশে থাকা শুভ বলে, আচ্ছা দড়িটা এখন কোথায় আছে? কাদের মিয়া জবাব দেয়, সেটা তো থানায় নিয়ে যাওয়া হয়েছে। নীল অথবা শুভ কেউ আর কোনো প্রশ্ন করে না কাদের মিয়াকে। ওনার থেকে বিদায় নিয়ে সজীবের বাসার উদ্দেশ্যে রওনা দেয় দুজন। পথিমধ্যে গোয়েন্দা নীল ওসি আতিককে কল দিয়ে বলে দেয়, অরুণিমার কাপড় টানানোর দড়িটা বিস্তারিত ভালোভাবে দেখে নিবেন তো। ওসি আতিক জবাব দেয়, আচ্ছা ঠিক আছে। নীল একটু হেসে তারপর কল কেটে দেয়। বাসায় ঢুকে প্রথমেই দেখা হয় সজীবের মায়ের সাথে। সজীবের সাথে দেখা করার কথা বলতেই তাদেরকে নিয়ে যাওয়া হয় সজীবের রুমে। গোয়েন্দা নীল রুমে ঢুকেই সজীবকে উদ্দেশ্য করে বলে, শনিবার মাঝরাতে আরুর সাথে দেখা করতে গিয়েছিলে তুমি, তাই না? সজীব অবাক হয়ে বলে, কি যাতা বলছেন? আমি কখনো রাত্রিবেলায় আরুর সাথে দেখা করতে যাইনি। নীল এই কথায় সজীবকে আরো পেঁচিয়ে প্রশ্ন করতে যাবে, তখন সহকারী শুভ কানের কাছে গিয়ে বলে, স্যার একটা জিনিস লক্ষ্য করেছেন? নীল অল্প আওয়াজে জিজ্ঞেস করে, কি জিনিস? গতকাল সজীবের গলায় একটা তাবিজ ঝোলানো ছিল, যা আজ নেই। নীল ব্যাপারটা লক্ষ্য করেনি, তবে বুঝতে পেরে বেশ অবাক হয়। সজীবের উদ্দেশ্যে প্রশ্ন করে, তোমার গলায় তাবিজটা ছিল, তাবিজটা কোথায়? সজীব এই প্রশ্ন শুনে রেগে বলে, সব ব্যাপারে আপনাদের বলতে হবে নাকি? গোয়েন্দা নীল সজীবকে আর প্রশ্ন না করে তার মায়ের কাছে চলে যায়, যে জানতে চায় তাবিজের ব্যাপারে। সজীবের উপর ভূতের নজর পড়েছে। কয়েকদিন ধরেই তার রুমটা অনেক গোছালো থাকে, আগে তার উল্টোটাই ছিল। সজীব মাঝরাতে কার সাথে যেন কথা বলে, প্রতি রাতে লক্ষ্য করেছি আমি। এই তো কয়েকদিন আগে ভোরবেলায় আমি আরুকে, এইটুকু বলে আর কিছু বলে না। চুপ হয়ে যায় সজীবের মা। নীল ওনার থেমে যাওয়া দেখে অবাক হয়। নীল বলে, আরুকে কি? সজীবের মা বলে, তেমন কিছু না। নীল বুঝতে পারে সজীবের মা কিছু লুকাচ্ছে তাদের কাছ থেকে। তাই নীল বলে, আপনাদের কোনো সমস্যা হলে সেটার সমাধান হোক, এটাই আমরা চাই। আপনারা দোষী না হলে কোনো সমস্যাই হবে না আপনাদের। আমি নিশ্চিত আরুর ব্যাপারে কিছু একটা লুকাতে চাচ্ছেন আপনি। বলেন, আমাদের সবার জন্যই মঙ্গল হবে আশা করি। সজীবের মা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আরুর আত্মা আমাদের বাসায় আছে। নীল এমন কথা শুনে হেসে দেয়। তারপর বলে, আপনি আরুর ব্যাপারটা লুকাতে গিয়ে এমন কথা বলছেন, তাই না? এবার সজীবের মা বলতে থাকে, সত্যি আরুর আত্মা আমাদের বাসায় আছে, আমি নিজে চোখে দেখেছি। এজন্যই সজীবের গলায় একটা তাবিজ এনে দিয়েছিলাম, তবে সেটা রাখতে পারেনি সজীব। সজীবের মায়ের কথাগুলো কেমন জানি বিশ্বাস হচ্ছে এখন গোয়েন্দা নীলের। নীল সজীবের মাকে উদ্দেশ্য করে বলে, মিথ্যা কিছু বললে কিন্তু পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সজীবের মা জবাব দেয়, না আমি একদম সত্যি কথা বলছি সব। নীল আর প্রশ্ন না করে তাদের থেকে আজকের জন্য বিদায় নিয়ে বের হয়ে যায় থানার উদ্দেশ্যে। গাড়িতে উঠতে নীলের ফোনে ওসি আতিকের কল আসে। নীল কল রিসিভ করে বলে,
আমি থানায় আসছি, তারপর কথা বলি। আতিক জবাব দেয়, না এখনই তোমাকে একটা কথা বলতে হবে। নীল বলে, আচ্ছা বলুন। অরুণিমার কাপড় টানানোর দড়িটা লাইলনের চিকন সাইজের। নীল ওসি আতিককে থামিয়ে দিয়ে বলে, এসব কথা কিন্তু থানায় গেলেও বলতে পারেন। ওসি আতিক টাকা দিয়ে বলে, আরে শোনো না। নীল জবাব দেয়, আচ্ছা বলুন। সাদমানের গলায় দড়ির ছাপ পাওয়া গিয়েছে, যা অরুণিমার কাপড় টানানোর দড়িটার ছাপের সাথে হুবহু মিলে। নীল এবার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এটা কি করে সম্ভব? তাহলে কি অরুণিমা সাদমানের খুনের সাথে জড়িত? একটা মরা মানুষ আবার কিভাবে খুন করবে সাদমানকে? দড়িটা তো পুলিশের হেফাজতে ছিল গত 7 দিন ধরে, আর সাদমান খুন হলো কয়েকদিন হয়েছে মাত্র। তাহলে হাত বাঁধার দাগে এই দড়ির ছাপ আসলো কিভাবে? থানার উদ্দেশ্যে চলছে গাড়ি। সাদমানের হাতে বেঁধে দেওয়া দড়ির ছাপ পাওয়া গিয়েছে, যা অরুণিমার কাপড় টানানোর দড়িটার ছাপের সাথে হুবহু মিলে। ওসি আতিকের থেকে কথাটা শুনে সময়ের গতিবেগ যেন কেমন ধীর হয়ে যায়। থানায় পৌঁছাতে বেশি সময় লাগছে না মনে হচ্ছে। থানার উদ্দেশ্যে গাড়ি চলছে। গোয়েন্দা নীলের মুখে তেমন কোনো কথা নেই। তখন শুভ গোয়েন্দা নীলকে উদ্দেশ্য করে উপরের প্রশ্নটি করে। নীল জবাব দেয়, খুনি অনেকেই হতে পারে। এই দড়ির কিছু অংশ অরুণিমাদের বাসায়ও থাকতে পারে, অথবা পুলিশের হেফাজতের আড়ালে কেউ সেই দড়িটা ব্যবহার করতে পারে। আমাদের সন্দেহ এখন সবাইকেই করতে হবে, কারণ খুনি কে বা কারা তা আমরা কিন্তু জানি না। শুভ মনোযোগ সহকারে নীলের কথাগুলো শুনে। ততক্ষণে গাড়ি এসে পৌঁছে গেছে থানার নিকটে। পলিথিনে রাখা লাইলনের দড়িটা হাতে নিয়ে শুভ বলে, এটাতে তো হালকা রক্ত লেগে আছে। ওসি আতিক জবাব দেয়, সাদমানের রক্তাক্ত হাত বাঁধা ছিল, তাই হয়তো। আতিকের কথা শুনে গোয়েন্দা নীল প্রশ্ন করে, সাদমান যখন খুন হয় তার 5 দিন আগে তো দড়িটা আপনাদের হেফাজতেই ছিল, তাহলে দড়িটাতে রক্তের দাগ আসে কি করে? ওসি আতিকের খেয়াল হয় নীল তো ঠিকই বলেছে। এবার বেশ অবাক হয়ে বলে, আরে এটা কি করে সম্ভব? নীল জবাব দেয়, অবশ্যই এই ঘটনার পিছনে কিছু একটা রহস্য অবশ্যই আছে। যতবার সমস্যায় পড়ছি ঠিক ততবারই আমাকে তোমরা সাহায্য করছিলে, এবারও তোমরা পারবে আমি আশা করি। গোয়েন্দা নীল কথা বাড়ায় না আর, মনে মনে ভাবে বিষয়গুলো একদম গুলিয়ে যাচ্ছে। সজীব বেশ অনেক দিন ধরে বাসা থেকে অকারণে বের হয় না। আগে নানান বাহানায় সারাদিন অরুণিমাদের বাসায় চারপাশে ঘুরঘুর করত সে। কি যেন ভেবে সজীব বাসা থেকে বের হয় না। রাস্তার এক পাশে দাঁড়িয়ে অরুণিমাদের বাসার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ ঘরের কোণে থাকা জাম গাছের দিকে নজর যায় সজীবের। গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ায় সে। গাছটাতে লক্ষ্য করে সে এএস লেখা। এএস লেখাটার মানে হচ্ছে অরুণিমা আর সজীব। তা বুঝতে সমস্যা হয়নি কোনো তার। সজীব উঠোনের এক কোণে গিয়ে দাঁড়ায়। সে প্রতিদিন দুপুরে এখানে দাঁড়ালে দরজা অথবা জানালার আশেপাশে দেখতে পেত অরুণিমাকে, তবে আজ কোথাও দেখতে পাচ্ছে না তাকে। হৃদয় জুড়ে বিষণ্ণতা গ্রাস করছে সজীবকে। সজীব চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখতে একদম নিথর প্রায়। তখন পিছনে কাদের মিয়ার উপস্থিতি উপলব্ধি করে সজীব। এখন আবারও চাচার ঝাড়ি শুনতে হবে হয়তো, কিন্তু সজীবকে অবাক করে দিয়ে বলে, কাদের মিয়া বলেন, যা ঘরে গিয়ে বস। সজীব কিছু না বলে কাদের মিয়ার পিছু পিছু বাসায় প্রবেশ করে সোজা চলে যায় অরুণিমার রুমে। অরুণিমার রুমে এই প্রথম আসছে সজীব। আগে বারান্দায় গিয়ে কথা বলা কিংবা জানালার ধারে উকি দেওয়াতেই সীমাবদ্ধ ছিল। খাটের উপর বসে পড়ে সে সারা রুমে চোখ বোলায়। অরুণিমার ডায়েরিতে তোমার নাম, বিন্দু টেবিলের ক্লথের নিচে তোমার বন্ধু বাঁধনের ছবি। হঠাৎ গোয়েন্দা নীলের কথাগুলো মাথায় আসতেই সজীবের মনে হয়, আরে আরো তো আমাকে নিয়ে ডায়েরি লিখছে। 7-5 না ভেবে রুমে খুঁজতে থাকে অরুণিমার লেখা সেই ডায়েরিটি। খুঁজতে খুঁজতে ডায়েরিটা পেয়ে যায় সজীব। টেবিলের একদম ভিতরের দিকে ছিল ডায়েরিটা। সাধারণত প্রতিটি মেয়েরই ডায়েরি লেখার অভ্যাস থাকে। নির্দিষ্ট কিছু ভালো লাগা উপস্থাপনা করে ডায়েরিতে, আবার কেউ বা উপস্থাপনা করে তার প্রিয় মানুষের সাথে কাটানো সময় কিংবা ভালোবাসার মানুষকে বলা হাজারো অনুভূতি। শত সহস্র প্রেমিকা থাকে যাদের ভালোবাসার ডায়েরিতেই সীমাবদ্ধ, প্রকাশ পায় না বাহ্যিক রূপে। সজীব ডায়েরিটা নিয়ে বসে পড়ে খাটের উপর। কি আছে এতে দেখার বড্ড আকাঙ্ক্ষা তার মনে। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, ভালোবাসি অনুভূতিকে। পৃষ্ঠা উল্টে ডায়েরিটা পড়তে শুরু করে সজীব। নীল, শুভ এবং ওসি আতিকে তিনজনেই বেশ চুপচাপ বসে আছে। ওসি নীরবতা ভেঙে নীলকে প্রশ্ন করে, তো কিভাবে পথ আগানো যায় ভেবেছো কিছু? নীল শুভর দিকে তাকিয়ে বলে, তুমি কিছু ভেবেছো? আমার তো মনে হচ্ছে অরুণিমার সাথে বাকি দুজনের খুনের মিল আছে। ওসি আতিক জবাব দেয়, হ্যাঁ, শরীফের বুক পকেট থেকে পাওয়াছি সেটা তো তাই বলছে। অরুণিমার হাতে মরার ভয়ে আত্মহত্যা করছে সে। নীল একগাল হেসে মুখ খুলে, আদৌ কি কোনো মরা মানুষ কাউকে খুন করতে পারে? স্যার, আপনি কি আত্মাতে বিশ্বাস করেন? শুভর প্রশ্নে মুচকি হেসে নীল বলে, আত্মা আছে এটা সত্যি,
তবে আত্মারা যে মানুষ হত্যা করবে সেটা আমার ভাবনারও বাহিরে। বিশ্বাস করতে হলে আমাকে এই ব্যাপারে প্রমাণ পেতে হবে। শুভ আর আত্মার ব্যাপারে কথা বাড়ায় না। ওসি আতিক পূর্বের ন্যায় আবারও বলে, তো কি করবে এখন? এই 3টা খুনের মধ্যে একটা আরেকটার সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। একটা সমস্যা সমাধানের সামান্য চিহ্ন পাওয়া মানে 3টা সমস্যার সমাধানেরই একটু পথ আগানো। নীলের এমন পেঁচানো কথায় পাত্তা না দিয়ে ওসি বলে, যাই করো, আরেকটা খুন হওয়ার আগে করতে হবে কিন্তু। নীল অবাক হয়ে বলে, আরেকটা খুন হবে? আপনি কি করে জানেন? শরীফের চিঠিটা দেখে বোঝা যায় সম্ভবত অরুণিমার ধর্ষণের সাথে সাদমান এবং শরীফ জড়িত ছিল। অরুণিমাকে ধর্ষণ করেছে 4 জন মিলে। যদি আমাদের সন্দেহ সত্যি হয় তাহলে আরো 2 জন খুন হওয়ার সম্ভাবনা আছে। নীল কি যেন ভাবতে ভাবতে বলে, হ্যাঁ ভাববার বিষয় তো। তারপর শুভকে উদ্দেশ্য করে বলে, শুভ চলো আমার সাথে। নীলের পিছু পিছু শুভ গিয়ে বসে পড়ে গাড়িতে। অরুণিমা নামটাকে সবাই সংক্ষেপে অরু ডাকলেও তিনি আমাকে ভালোবেসে আরু ডাকেন। লোকটা আমাকে অনেক ভালোবাসেন, সেটা আমি হারে হারে টের পাই। তবে লোকটাকে কিছুই বুঝতে দিই না আমিও ওনাকে ভালোবাসি। উনি হয়তো জানেন না আমি ওনাকে ভালোবাসি কিনা। ওনার কথাগুলো বেশ ভালো লাগে আমার পিছু পড়ে থাকে সারাক্ষণ, সেটা আমি বুঝতে পারি। তবে আমি বুঝেছি তা কখনোই বুঝতে দিই না ওনাকে। বিভিন্ন বাহানায় আমাদের বাসায় আসাটা মন্দ লাগে না আমার। বিশেষত প্রতি দুপুরে ওনার বোকামিগুলো ভালো লাগে আমার। আমি ওনার চোখ দেখি, চোখের কথাগুলো বুঝতে পারি স্পষ্টভাবে। উনি আমার চোখ দেখেন, শুধু এটাই বুঝেন আমি ওনাকে ভালোবাসি না। উনি আমার চোখ দেখে কিছুই বুঝতে পারেন না, কারণ ওনার তো তৃতীয় নয়ন বলতে কিছু নেই। ওনার কথাগুলো পড়তে তৃতীয় নয়নের প্রয়োজন হয়, যা ছেলেদের থাকে না বললেই হয়। প্রতিটা মেয়ের মধ্যেই এই তৃতীয় নয়নের ক্ষমতাটি থাকে। তারা বুঝতে পারে কে তাকে পছন্দ করলো, আবার কে তাকে দেখতে পারছে না। বিশেষ করে এই তৃতীয় নয়ন ছেলেদের বিষয়ে এগিয়ে। কোনো ছেলে একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা আগেই ব্যাপারটা বুঝতে পারে, কারণ ছেলেটা তার সামনে আসলে তাকে পড়ার ক্ষমতাটা মেয়েটার আছে। আমিও সজীবের সবকিছুই পড়ে ফেলছি, তবে ওনার অজান্তেই। সজীব 2টো পৃষ্ঠা উল্টে ফেলেছে, টেরও পাইনি। এতে কি আছে সব পড়ার পূর্ণ আকাঙ্ক্ষা তার। পরবর্তী পৃষ্ঠাগুলোতে তাদের কাটানো মুহূর্তগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে অরুণিমা। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, কোনো সময়ের কথাই বাকি রাখেনি অরুণিমা। ডায়েরির শেষ পৃষ্ঠাতে চোখ বুলাতে সজীব দেখে শেষ লাইনে লেখা, হ্যাঁ আমিও ভালোবাসি। সজীব হালকা স্বরে বলে ওঠে সেও ভালোবাসে। ডায়েরিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে সজীব। কাদের মিয়া এবং তার স্ত্রী তাকে দেখলেও কোনো কথা বলেনি। গোয়েন্দা নীল এবং শুভ গাড়িতে চড়ে আসছে সজীবের বাসার উদ্দেশ্যে। সজীবদের বাসার কাছে আসতে নীল লক্ষ্য করে সজীব রাস্তা বেরোচ্ছে, তার হাতে একটা ডায়েরি। গাড়ি থামিয়ে নীল সজীবকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম তুমি ডায়েরিটার জন্য অরুণিমাদের বাসায় যাবে, এই জন্য সেটা ঠিক আগের জায়গায় রেখে দিয়েছিলাম। সজীব জবাব দেয়, ধন্যবাদ। নীল আবারও বলে, তোমাদের বাসায় কি 1 কাপ কফির দাওয়াত পেতে পারি? সজীব একগাল হেসে বলে, আসুন। বাসায় নীল আর শুভ ঢুকে পড়ে সজীবের পিছু পিছু। সোফায় বসতে বসতে নীল সজীবকে প্রশ্ন করে, অরুণিমা কেমন আছে? সজীব অবাক হয়ে তাকায় নীলের দিকে, তারপর জবাব দেয়, কি যাতা বলছেন? আরো তো মারা গিয়েছে 7 দিন হলো। সে আমাদের কাছে মারা গেছে, তবে তোমার আশেপাশে ঘুরঘুর করে সব সময়, কারণ ভালোবাসারা কখনো কাউকে ছেড়ে যায় না সহজে। নীলের কথা শুনে সজীব বলে, অযথা কোনো তর্কে জড়াতে চাই না আমি। ততক্ষণে সজীবের মা কফি নিয়ে চলে আসে। শুভ সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ কফি খাওয়ার ইচ্ছে নেই আমার, আমি কি একটু বাসাটা ঘুরে দেখতে পারি? সজীবের মা হাসি মুখে বলে, আচ্ছা যাও তাহলে। নীল কফিতে চুমুক দিতে দিতে সবার সাথে অন্য বিষয়ে কথা বলতে শুরু করে। আড্ডায় মেতে ওঠে বেশ খানিকক্ষণ। আড্ডা দেওয়ার পর শুভ ফিরে আসলে নীল সজীবের মাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তাহলে আজকে আমরা উঠি। সজীব এবং তার মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে শুভ আর নীল। গাড়িতে বসতেই নীল শুভকে প্রশ্ন করে, সবকিছু ঠিক আছে তো? শুভ একটা হাসি দিয়ে বলে, সময় হলেই দেখতে পারবেন। নীল আর কথা না বাড়িয়ে চলে নিজ গন্তব্যে। সন্ধ্যায় নীল আর শুভ সবেমাত্র নাস্তা সেরেছে। নীল এবং শুভর পরবর্তী কাজ কিভাবে করবে তা নিয়ে আলোচনা করছে দুজন। হঠাৎ কলের টিউনে ব্যাঘাত ঘটে আলোচনায়। ওসি আতিকের কল। শুভকে থামতে বলে নীল কল রিসিভ করে, এইমাত্র শরীফের পোস্টমর্টম রিপোর্ট পেলাম। ওসি আতিকের কথা শুনে প্রশ্ন করে, তা কোনো তথ্য মিলল? শরীফ আত্মহত্যা করার আগে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। আচ্ছা কেউ কি নেশা করলে ঘুমের ওষুধ খায় নাকি? নীল ওসি আতিককে প্রশ্ন করে।
আতিক জবাব দেয়, হ্যাঁ খাই, তবে শরীফ শুধুমাত্র বিয়ার আর সিগারেট খেয়েছিল কয়েকটা মাত্র। এগুলোর সাথে ঘুমের ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা আগামীকাল কথা বলবো এই ব্যাপারে বলে কল কেটে দেয়। ফোনটা টেবিলের এক পাশে রেখে নীল বলে, শরীফ ঘুমের ওষুধ খেয়েছিল আত্মহত্যা করার রাতে। শুভ তার চাহনিতে অবাক ভঙ্গিতা এনে বলে, স্যার এটা খুন ছিল না তো? হতে পারে কেউ তাকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। নীল এক বাক্যে জবাব দেয়, হতেও পারে। স্যার আরেকটা জিনিস মনে পড়লো আমার, বলবো? নীল বলে, হ্যাঁ বলো। মাস 6 আগে ইফাত হত্যার সমাধান করতে গিয়ে আমরা বুঝতে পারি তাকে খুন করা হয়েছিল, কারণ দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইফাত একটা পাথরের ওপর পড়ছিল, তাই মারা গিয়েছে। পরে যখন আসামিদের ধরতে পারি তখন আসামিরা বলছিল ছাদ থেকে পড়ে মারা নাও যেতে পারে। এটা ভেবে নিচে পাথর রেখে সেটার উপর ছুঁড়ে ফেলেছি ইফাতকে। নীল স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ মনে আছে সব। শুভ আবারও বলতে শুরু করে, শরীফের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হতে পারে। হতে পারে কেউ তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিচে একটা পাথর রেখে 3 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নীল বলে, হ্যাঁ এটাও হতে পারে। এসব নিয়ে আমরা কাল আলোচনা করব, তুমি এখন ঘুমিয়ে পড়ো। 11টায় ডেকে দিব আমি। শুভ আর কথা বাড়ায় না। সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়তে হচ্ছে তাকে, কারণ শুভ এক প্রকার ঘুম পাগল মানুষ। নীল তাকে নিয়ে মাঝরাতে কোনো ঝামেলায় পড়তে চায় না, তাই এই ব্যবস্থা নেওয়া। রাত দুপুরে 12টা বেজে গিয়েছে সমান। রাত 11টায় ঘুম থেকে উঠিয়ে দেয় শুভকে। সজীবদের বাসার কাছে আসতে আসতে 12টা বেজে গিয়েছে। গাড়িটা একটু দূরে রেখে এসেছে গোয়েন্দা নীল। কাছে থাকলে সমস্যা হতে পারে এই ভেবে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে গোয়েন্দা নীল এবং শুভ। মাঝরাতে ঝিঝি পোকাদের আওয়াজটা একটু বেশি। সজীব থাকে বাগানের দিকে একদম কোনার রুমটায়। বিকালে এসে শুভ সবকিছু একদম খুঁটিয়ে নাটিয়ে দেখে গিয়েছিল। দুজন গিয়ে দাঁড়ায় সজীবের রুমের জানালার পাশে। ভেতর থেকে কথার গুনগুন আওয়াজ আসতে দেখে শুভ জানালার একটা অংশ ফাঁক করে দেখে গত বিকালে সে জানালার এই অবস্থা করে গিয়েছিল। নীল জানালায় উকি দিয়ে লক্ষ্য করে সজীব খাটের ওপর বসে আছে, জেগে আছে এখনো, আর নিজে নিজে গুজুর গুজুর করে কি যেন বলছে। ভালো করে কান পেতে নীল খেয়াল করে, আরু তোমার চোখে নিজেকে প্রতিবার হারিয়ে ফেলে আমি, নিজেকে অচেনা মনে হয় তখন। কথাগুলো বলে সজীব সামনের দিকে হাত বাড়ায়, হাতের আঙ্গুলগুলো সামনের দিকে নাড়ায়। মনে হচ্ছে সজীব কারো মাথায় হাত বোলাচ্ছে। নীল আর সময় নষ্ট না করে শুভকে নিয়ে বাহিরের দিকে চলে যায়। শুভ নীলকে প্রশ্ন করে, স্যার চলে যাচ্ছেন যে? নীল জবাব দেয়, অরুণিমা মারা যাওয়াতে সজীবের মাথায় সমস্যা হয়ে গিয়েছে। সে রাত জেগে নিজে নিজে সামনে অরুণিমাকে কল্পনা করে কথা বলছে। আর কথা বাড়ায় না শুভ। দেয়াল টপকে নীল এবং শুভ রাস্তায় এসে দাঁড়াতেই লক্ষ্য করে কেউ একজন হেঁটে যাচ্ছে কোথায় যেন। নীল খানিকটা অবাক হয়, এত রাতে কে আর কোথায় যাচ্ছে? লোকটাকে হালকা দেখা যাচ্ছে। নীল আর শুভ তার পিছনে। লোকটা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রাস্তার এক পাশে। নীল লক্ষ্য করে এটা অরুণিমা আর সাদমান খুন হওয়ার সেই জায়গাটা। শুভকে থামতে ইশারা করে নীল। তারপর নীল এগিয়ে যায় লোকটার চেহারা দেখার উদ্দেশ্যে। একদম কাছাকাছি গিয়ে লোকটাকে দেখতে পেয়ে নীল একদম চমকে ওঠে। লোকটা কাদের মিয়া, অরুণিমার বাবা। তিনি এত রাতে কি করছেন এইখানে? তাহলে কি এই খুনগুলোর পেছনে কাদের মিয়ার হাত আছে? বাসার উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলছে নীল এবং শুভ। তখন শুভ নীলকে এই প্রশ্নটি করে, কাদের মিয়াকে সন্দেহ করা যায়, তবে খুন করেছে কিনা তার সম্ভাবনা মাত্র 20 ভাগ। নীলের কথা শুনে শুভ বলে যুক্তি চাই। তারপর নীল বলে, প্রথমত কখনো কোনো বাবা তার মেয়েকে 4 জনের মাধ্যমে ধর্ষণ করে খুন করাবে না। নীল জবাব দেয়, দ্বিতীয়ত খুন হওয়ার জায়গায় কাদের মিয়া একা গিয়েছিলেন। সাদমানের মতো প্রাপ্তবয়স্ক মানুষকে কাদের মিয়ার একা খুন করা সম্ভব না। আর যদি কাদের মিয়াই খুন করে থাকেন তাহলে খুন হওয়ার জায়গায় কাদের মিয়া একা আসতো না, তার সাথে আরো কয়েকজন মানুষ আসতো। শুভ প্রশ্ন করে, তৃতীয়ত কি কোনো কারণ আছে? নীল বলে, তৃতীয়ত যদি প্রথম দুটি খুন হয় তাহলে শরীফের আত্মহত্যাটিও হতে পারে খুন। আর রফিক মিয়ার বাড়িতে গিয়ে কাদের মিয়া কিভাবে খুন করবে? শুভ জবাব দেয়, এমনটাও হতে পারে রফিক মিয়া কাদের মিয়ার সাথে হাত মিলিয়েছিল। প্রতি উত্তরে নীল বলে, সাদমান রফিক মিয়ার একমাত্র ছেলে, আর কাদের মিয়া রফিক মিয়া নিজেরা নিজেদের সন্তানকে খুন করবে কোন উদ্দেশ্যে? শুভ নীলের কথায় একমত হয়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, চতুর্থ কি কোনো কারণ আছে কিনা? না, আপাতত আর কিছু বলছি না এখন। তারপর শুভ আর কথা বাড়ায় না। ঘন্টা খানিকের মধ্যে এসে পৌঁছে যায় নিজেদের গন্তব্যে। সজীব অরুণিমার চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। তারপর বলে, প্রতি রাতে এই চুলের ঘ্রাণে আমি পাগল হই কেন? এই কথা শুনে অরু একগাল হেসে দেয়, এতে গালটা সামান্য একটু ফুলে ওঠে। আরু বলে, কারণ আপনি আমাকে ভালোবাসেন।
সজীব প্রশ্ন করে, আচ্ছা ডায়েরি লিখতে যে সেগুলো আবার আমাকে নিয়ে? আরু জবাব দেয়, সব কথার প্রশ্ন করতে নেই। সজীব আর কিছু বলে না, অনুভব করে তাকে অরুর দিকে টানছে। ঘন ঘন শ্বাসের আদান প্রদান হচ্ছে। দুজনই নীরব। নীরবতা ভেঙে অরু বলে, চলুন চাঁদ দেখে আসি, আজকের চাঁদটা খুব সুন্দর। সজীব বলে, আচ্ছা চলো। কথাটি বলে দুজন দুজনের হাত ধরে হাঁটতে থাকে ছাদের উদ্দেশ্যে। মাসের মধ্যাংশের চাঁদ। চাঁদ যেন আস্ত একটা সাদা রঙের থালা। চাঁদ মামারও এক অদ্ভুত নিয়ম। মাসের শুরুতে বেশ রোগা পাতলা থাকে চাঁদ মামা। নতুন মাস পেয়েছে এই খুশিতে তরতাজা হতে থাকে প্রথম 15 দিন। মাসের অর্ধাংশে নিজের স্বাস্থ্যের পূর্ণতা পায় চাঁদ। এই মাসটাকে আবারও হারিয়ে ফেলবে এই শোকে। আবারও না খাওয়া বন্ধ করে দেয় বেচারা চাঁদ। মাস যেতে যেতে শুকিয়ে যায় আবারও। নতুন মাস পেয়ে আবারও খুশি হয় চাঁদ মামা। এইভাবেই কেটে যায় হাতে গোনা প্রতিটা মাস, প্রতিটা বছর। ছাদের এক কোণে বেঞ্চিতে বসে আছে দুজন। আরো চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো যেন সব ভর করলো এসে আরুর মুখে। সজীব অবাক নয়নে তাকিয়ে আছে অরুণিমার দিকে। অরুণিমা প্রশ্ন করে, কি দেখছেন? সজীব জবাব দেয়, এত কষ্ট করে বাহিরে আসার কি দরকার ছিল? ভিতরে বসে থাকলে তো চাঁদের দেখা পেতাম। অরুণিমা হেসে বলে, আচ্ছা তাই? হঠাৎ আকাশটা মেঘলা হয়ে যায়। অরুণিমা আসমানের অবস্থা দেখে বলে, চলুন রুমে চলে যাই। সজীব জবাব দেয়, না, তোমার কোলে শুয়ে থাকবো একটু সময়। বলে সজীব শুয়ে পড়ে অরুণিমার কোলে। অরুণিমা সজীবকে বলে, প্রতিদিন তো আপনি আমাকে কবিতা শোনাতেন, আজকে আমি শোনাই। সজীব এক শব্দে বলে, আচ্ছা। অরুণিমা বলতে শুরু করে, মেঘলা আকাশ, হালকা বাতাস, যাচ্ছে সে তাই বয়ে, বৃষ্টি ভেসে নামবো আমি শুধু তোমার হয়ে। সজীব কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কয়েক ফোঁটা ঠান্ডা পানি ছিটকে পড়তেই সজীবের ঘুম ভাঙে। সজীব চোখ খুলে দেখে সদ্য বৃষ্টি হচ্ছে। সজীব উঠে বসে পড়ে। চারদিকে ফজরের আজান হচ্ছে। হুট করে ভয়ে সজীবের মাথা চক্কর দিয়ে ওঠে। ভাবনায় আসে, আরে আমি তো আরুকে প্রতিদিন স্বপ্ন দেখি, তাহলে আমি এখানে কি করছি? নীল এবং শুভ বসে আছে থানায়। নির্দিষ্ট আসনে বসে আছেন ওসি আতিক। ওসি আতিক শুভর মুখে গত রাতে ঘটে যাওয়া কাহিনী শুনে বলে, তাহলে কাদের মিয়া ওইখানে কেন? কিছু একটা কারণ তো আছেই। আচ্ছা, শরীফের পোস্টমর্টম সম্পর্কে কিছু বলেন। ওসি আতিকে প্রশ্নের জবাব না দিয়ে নীল ওনাকে জিজ্ঞেস করে। আতিক জবাব দেয়, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে লাফিয়ে মৃত্যু, তবে ঘুমের ওষুধ খেয়েছিল। তারপর বলে, আচ্ছা চলুন ঘুরে আসি ওই দিক থেকে একবার। আর কথা না বাড়িয়ে সবাই চলে রফিক মিয়ার বাসার উদ্দেশ্যে। সুমন গ্রামে ফিরে এসেছে। সজীব আর দীপু বসে আছে খাটে। সামনে একটি চেয়ার পেতে বসে আছে সুমন। সুমন সবাইকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, গত শনিবার রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। তোর আর অরুণিমার বিয়ে হয়েছে, সেখানে আমি আর দীপু সাক্ষী হিসাবে ছিলাম। সজীব এক প্রকার রাগী ভাব নিয়ে বলে, হ্যাঁ তো কি হয়েছে? সুমন কিছু বলে না, চুপ থাকে। তখন পাশ থেকে দীপু বলে, তো তুই এলাকা ছেড়ে যাওয়ার কারণ কি ছিল? স্বপ্ন তো আমরাও দেখছিলাম, কারণ আমি স্বপ্নে অরুণিমার ধর্ষিত দেহ দেখেছিলাম। দীপু জবাব দেয়, স্বপ্নে দেখেছিস, বাস্তবে তো নয়, পালানোর কি দরকার ছিল? সুমন কিছু বলতে যেও থেমে যায়। দোস্ত, আমি পরে বলবো সব, এখন বাসায় যাচ্ছি। সজীব এবং দীপুর থেকে কোনো জবাবের অপেক্ষা না করে উঠে পড়ে সুমন। বাসা থেকে বের হয়ে যাইছে, হাঁটতে শুরু করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। গোয়েন্দা নীল রফিক মিয়ার থেকে অনুমতি নিয়ে সারা বাসার রুমগুলো ভালোভাবে দেখতে শুরু করে, যদি একটা কিছু সমাধান বের করতে পারে বা চোখে পড়ে, এই আশায় বাসার প্রতিটি রুম ভালোভাবে লক্ষ্য করে নীল এবং শুভ। তবে কোনো তথ্যই মিলে না সাদমান এবং শরীফের ব্যাপারে। শুধুমাত্র রফিক মিয়ার রুমটা দেখার বাকি। নীল এবং শুভ পা বাড়ায় রফিক মিয়ার রুমের উদ্দেশ্যে। সারা রুমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। রফিক মিয়া বয়স্ক মানুষ, এজন্য অনেক ওষুধ খেতে হয় ওনাকে। পলিথিনে থাকা ওষুধের দিকে নজর যায় নীলের। পলিথিন থেকে সবগুলো ওষুধ নামিয়ে একটা প্যাকেটে চোখ আটকে যায় নীলের। এটা তো সেই ঘুমের ওষুধ যা আত্মহত্যা করার রাতে খেয়েছিল শরীর। ওসি আতিক বাহিরে দাঁড়িয়ে এলাকার চেয়ারম্যান সাহেব শামসুজ্জামানের সাথে কথা বলছেন। শামসুজ্জামান নাকি এক বন্ধুর সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছে। পুলিশেরা এখানে এসেছে শুনে ওসির সাথে দেখা করতে আসছে তিনি। ওসি আতিক প্রশ্ন করে, তো পথঘাট ভালোভাবে চিনেন তো? শামসুজ্জামান জবাব দেয়, রাস্তাঘাট চিনি, তবে বন্ধুটা ঢাকায় নতুন ফ্ল্যাট নিয়েছে, তাই বাসা চিনতে একটু সমস্যা হবে। তবে বন্ধুর সাথে কথা বলে আমার ছেলে মাহিন তার ঠিকানার বিস্তারিত কাগজে লিখে দিয়েছে। আতিক সাহেব আবারও প্রশ্ন করে, আপনার ছেলে তো কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিল? শামসুজ্জামান জবাব দেয়,
হ্যাঁ, তবে গতকাল ফিরে এসেছে। ওসি আতিক বলে, আচ্ছা আপনার ছেলের দেওয়া কাগজটা একটু দেখি তো। ওসির মনে সংশয় জাগে, তাই কাগজটি দেখতে চান তিনি। শামসুজ্জামানের পাঞ্জাবির পকেট থেকে একটি কাগজ বের করে দেয় ওসি আতিকের হাতে। ওসি আতিক কাগজের লেখাগুলো দেখে একদম চমকে ওঠে, তবে তা প্রকাশ করে না শামসুজ্জামানের সামনে। ওসি আতিক বলে, আপনি যদি অনুমতি দেন এই কাগজটার একটা ছবি তুলে রাখি। চেয়ারম্যান শামসুজ্জামান সম্মতি দেয়। সম্মতি পেয়ে আতিক সাহেব নিজের ফোনে একটি ছবি উঠিয়ে নেয়। শামসুজ্জামান সাহেব বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, গল্পের মাঝখানে একটু সময় চেয়ে নিচ্ছি, তো সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, অনেকেই দেখি কমেন্ট করে যে গল্পের পার্টগুলো এত ছোট ছোট কেন হয়। আবার বলে অনেকে যে আমরা নাকি ভিউর জন্য ছোট ছোট পার্ট বানাই। আর সবাই বলে দেখি যে 20 মিনিটের 25 মিনিটের একটা করে পার্ট দিতাম, বা দিনে 2টা করে ভিডিও আপলোড দিতাম। তো শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা ভিউর জন্য ভিডিও আপলোড করি না, তোমাদের জন্য গল্প আনি। আমরা যতটুক সময় পাই ততটুক সময়ের মাঝখানে আমরা ভিডিও বানাই, এডিট করি, প্লাস ওইগুলা ভিডিও তোমাদের জন্য ইউটিউবে আপলোড করি। তো তোমরা এইসব কমেন্ট করলে আমাদের খুব খারাপ লাগে। হ্যাঁ, আসলে আমাদেরও কাজ থাকে, শুধু ভিডিও এডিটিং, ভয়েস ওভার করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের অনেক কাজ থাকে, ওই কাজ শেষ করে কাজের ফাঁকে ফাঁকে আমাদের এই ভিডিও বানাইতে হয়, ভিডিও এডিটিং করতে হয়। ঠিক আছে? তো সবাই এমন কমেন্ট না করলে ভালো হয় আর কি। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবা, তাহলে মনে করে যে ভিডিও বানাইতে একটু আগ্রহী হয়, ভিডিও বানাইতে ভালো লাগে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর যদি ভুল কিছু বলে থাকি, নিজের ভাইয়ের মতো মনে করে আমার মাফ করে দিও। আর কিছু না বলি, চলো গল্পে ফিরে যাই। নীলের সামনে এসে ওসি আতিক বলে ওঠে, নীল দেখো, অবাক করা একটি জিনিস। নীল বলে, আমিও অবাক হয়ে বসে আছি রফিক মিয়ার রুমে যাওয়ার পর থেকে। কি এমন দেখে অবাক হয়ে সব বলো শুনি। ওসি আতিকের প্রশ্নে নীল জবাব দেয়, শরীফের পেটে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল, আর এই ওষুধ আমি রফিক মিয়ার রুমে দেখতে পেয়েছি। ওসি আতিক অবাক হয়ে বলে, কি তাহলে কি এসবে রফিক মিয়ার হাত আছে? নীল সোজা জবাব দেয়, হয়তো হ্যাঁ, হয়তো না। তুমি এসব দেখে অবাক হয়েছো মাত্র, আর আমি যা দেখছি তুমি ওটা দেখলে তো হতবাক হয়ে যেতে। নীল বলে, আচ্ছা কি সেটা, এখন দেখি। নীলের কথায় ওসি আতিক শরীফের বুক পকেট থেকে পাওয়া চিঠিটা আর নিজের ফোনে কিছুক্ষণ আগে তোলা ছবিটা নীলকে দেখায়। তারপর বলে, ফোনেরটা এলাকার চেয়ারম্যান শামসুজ্জামানের ছেলের হাতের লেখা। নীল এবার আসলেই হতবাক হয়ে যায়। অবাক চাহনিতে ওসির দিকে তাকিয়ে বলে, কাগজ এবং ফোনের ছবি দুটোই তো হাতের লেখা হুবহু মিল। অপরাধী কি সারা এলাকায় ছড়িয়ে পড়েছে? সুমন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে নীল এবং ওসির কানেও কথাটি পৌঁছে যায়। তারা আর বাড়তি কথা চিন্তা না করে ছুটে চলে যায় সুমনদের বাসার উদ্দেশ্যে। ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করছে সুমন। বাহিরে অনেক লোক জোরাসোর হয়ে দাঁড়িয়ে আছে। পুলিশেরা ভেতরে প্রবেশ করতে, ভেতরে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর জন্য। নীল পুলিশদের সাথে ভেতরে প্রবেশ করে টেবিলের দিকে নজর দিতেই সে লক্ষ্য করে টেবিলের উপর একটি সুইসাইড নোট। কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে গোয়েন্দা নীল। এতে লেখা, আরোর দেহ টেনে নিয়ে যেতে দেখেছিলাম রাস্তার দিকে সাদমান ভাই আর তার সাথে থাকা শরীফ ভাইকে। ওনারাও আমাকে দেখে ফেলছিল, তাই ওই দিনই মরার ভয়ে এলাকা ছেড়ে আমি পালিয়ে যাই। কিন্তু একটা রাতও আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। ওরও আমাকে স্বপ্নে প্রতিটা রাতে বিরক্ত করে। আমি মুক্তিপথ বেছে নিলাম। গোয়েন্দা নীল একদম থ হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, অবাক কাণ্ড, আসলে আসামি কারা? সাদমান আর শরীফ, নাকি রফিক মিয়া অথবা কাদের মিয়া? ব্যাপারটা কি? আমরা যাচ্ছি এদিকে, তবে আমাদেরকে টানছে ওই দিকে। তাজ্জব ব্যাপার। নীল আর ভাবতে পারছে না কিছু। প্রথমে ধর্ষণ, তারপরে খুন হলো অরুণিমা। তাদের বাসা থেকে প্রায় 50 ফিট দূরে রাস্তার ধারে অরুণিমার লাশ পাওয়া যায় পরদিন সকালে। তার ঠিক 4 দিন পর 5 দিনের মাথায় সেই জায়গায় পাওয়া যায় এলাকার কুখ্যাত সন্ত্রাসী সাদমানের লাশ। খুব হিংস্রভাবে মেরে ফেলা হয় তাকে। হাত বেঁধে দেওয়া দাগে পাওয়া যায় অরুণিমার রুমে কাপড় টানানোর দড়ির ছাপ, যে দড়িটা নিয়ে অরুণিমা বেরিয়েছিল দর্শন হওয়ার রাতে। তবে ফাঁসি দেয়নি সে। পরদিন সকালে ঘরের কোণে জাম গাছের গোড়ায় পাওয়া যায় সেই দড়িটি। অবাক করা বিষয় হলো, অরুণিমা খুন হওয়ার পর থেকে দড়িটা পুলিশ হেফাজতে। তবে 5 দিন পর খুন হওয়া সাদমানের হাতে সেই দড়ির ছাপ কিভাবে আসলো? আর একটা বিষয়, সাদমানের ডান চোখে বিঁধে দেওয়া আমের সরুর ডালে অরুণিমার হাতের ছাপ পাওয়া গিয়েছে। 5 দিন আগে মরে যাওয়া মানুষটার হাতের ছাপ ডালে আসলো কিভাবে? সাদমান খুন হওয়ার 5 দিনের মাথায় মারা যায় শরীফ। সবার মতে শরীফ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।
তাহলে শরীফের বুক পকেটে থাকা চিঠির লেখা চেয়ারম্যানের ছেলে মাহিনের হাতের লেখার সাথে হুবহু মিল, সেটা সম্ভব কিভাবে? তাহলে মাহিন খুন করছে শরীফকে? ধরে নিই শরীফ খুন করছে, তবে খুন হওয়ার রাতে খাওয়া ঘুমের ওষুধ, হুবহু ওষুধ পাওয়া গিয়েছে রফিক মিয়ার রুমে। তবে কি রফিক মিয়ার হাত আছে মাহিনের সাথে? এসব চিন্তা কোনো কিছুতেই কাজ করছে না গোয়েন্দা নীল এবং ওসি আতিকের মাথায়। তার উপর আবার আরেকটা নতুন আত্মহত্যা, সুমনের ফাঁসি দেওয়া। মৃত্যুর আগে লেখা চিঠি সাক্ষী দেয় অরুণিমা ধর্ষণ এবং খুনের পেছনে জড়িত গত কয়েকদিন আগে মারা যাওয়া সাদমান এবং শরীফ। তবে ডিএনএ টেস্ট বলে অরুণিমাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। তাহলে বাকি 2 জন কারা, আর তারা কোথায় আছে এখন? সবগুলো প্রশ্ন একত্রে ঘুরপাক খাচ্ছে ওসি আতিক এবং গোয়েন্দা নীলের মাথায়। কারণ আসামিদের ধরার দায়িত্ব এখন তাদের হাতে। সুমনের মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওসি আতিককে নিয়ে নীল এবং শুভ চলে কাদের মিয়ার বাড়ির উদ্দেশ্যে। গতরাতে দেখা কাহিনীর সমাধান করা এখন তাদের উদ্দেশ্যে। অরুণিমা এবং সাদমানকে খুন করার পেছনে আপনার হাত রয়েছে, সেজন্য আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। ওসি আতিকের মুখে এমন কথা শুনে এক প্রকার হকচকিয়ে ওঠে কাদের মিয়া। সাধারণত পুলিশদের অভ্যাস এরকমই, সোজাসুজি দোষ চাপিয়ে দেয় সন্দেহভাজন ব্যক্তিদের দিকে। কাদের মিয়া জবাব দেয়, কি বলছেন এসব? নিজের মেয়েকে খুন করতে যাব কেন আমি? ওসি বলে, সেটা তো আপনার জানার কথা। তবে এটা বলুন, অরুণিমা এবং সাদমান খুন হওয়ার জায়গায় মাঝরাতে আপনি কি করেন? কাদের মিয়া বেশ অবাক হয়ে উল্টো প্রশ্ন করে, হ্যাঁ মাঝরাতে আমি ওখানে গিয়েছি, তবে সেটা আপনি জানলেন কিভাবে? ওসি আতিক জবাব দেয়, সবাই আমার 2টো চোখ দেখে, তবে আমার পেছনে যে আরো 4টি চোখ আছে সেটা কেউ জানে না। ওসি আতিকের এমন কথা শুনে মুচকি হেসে গোয়েন্দা নীল পাশে থাকা শুভ মনে মনে বলে, বেটা পুলিশ, 4টি চোখ বলতে আমার আর নীল স্যারের কথা বললো না তো? কাদের মিয়া ওসি আতিকের প্রশ্নের উত্তরে জবাব দেয়, হ্যাঁ আমি মাঝরাতে ওইখানে গিয়েছিলাম, কারণ প্রতিটা মুহূর্ত মেয়ের রক্তাক্ত চেহারা ভেসে ওঠে আমার চোখে। তাছাড়া প্রতি রাতে ওরও আমার স্বপ্নে আসে, তার কান্নাযুক্ত চোখ আমি সহ্য করতে পারি না। ওরও চিৎকার দিয়ে বলে, বাবা আমি এই 4 জনের কঠোর এবং আরো নিকৃষ্ট মৃত্যু চাই। মেয়ের কান্নারত অবস্থা আর এইভাবে চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারিনি আমি, তাই মাঝে মধ্যে বাহির থেকে ঘুরে আসি আমি। গতরাতে আপনার ওই 4 চোখ যেখানে দেখেছিল সেখানেও যাওয়া হয় আমার। ওসি আতিক আর কি বলবে ভেবে পাচ্ছে না। নীল মনে মনে ভাবছে, এই অরুণিমা কি সবার স্বপ্নে আসে নাকি? তেমন কোনো প্রমাণ না থাকায় কাদের মিয়াকে গ্রেফতার করেনি ওসি আতিক। বাসা থেকে বেরিয়ে পড়ে তারা। এখন উদ্দেশ্য রফিক মিয়ার বাসায়। সজীব ভোরেই গোসল করছিল আজ। ফজরের সময় বৃষ্টির ফোঁটায় যখন তার ঘুম ভাঙে তখন সে বেশ অবাক হয়, কারণ প্রতি রাতে অরুণিমাকে স্বপ্ন দেখে সজীব। স্বপ্নেই তো অরুণিমার সাথে চাঁদ দেখতে ছাদে এসেছিল সে, তাহলে এখনো ছাদে কিভাবে? এসব প্রশ্ন ভাবতে ভাবতে প্রায় পুরো শরীর ভিজে যায় তার, যার কারণে ভোরেই গোসল সেরে নিয়েছিল সজীব। ফাঁসি দিয়েছে শুনে সজীব সুমনের বাসায় গেলেও বেশিক্ষণ থাকার ক্ষমতা ছিল না তার। অল্প কিছুক্ষণ হয়েছে বাসায় ফিরেছে সে। এসে বিছানার পাশে গা এলিয়ে দেয় সজীব আর ভাবতে শুরু করে। সুমন আরুর ব্যাপারে কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিল। তাহলে কি আরুর মৃত্যুর সব রহস্য সে জানতো? সজীবের মাথায় এসব চিন্তা বেশিক্ষণ কাজ করছে না। পরক্ষণে আবার ভাবতে শুরু করে অরুণিমার কথা। গতরাতে আরুর সাথে ঘটে যাওয়া কোনো কিছুই স্বপ্ন ছিল না, প্রতি রাতে সবকিছুই বাস্তবে ঘটছিল। মাকে সালাম করে সেই স্বপ্ন, সেই রাতেও তো আম্মুও দেখছিল সেই স্বপ্ন। আরে সবকিছুই যদি বাস্তবে হয় তাহলে আরো কি বিয়ে করছি সেটাও তো বাস্তব ছিল। প্রশ্নগুলো নিজে নিজেকে করে সজীব, তবে কোনো উত্তর খুঁজে পায় না। শরীফ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। ওসি আতিকের মুখে এমন কথা শুনে চমকে যায় রফিক মিয়া। অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? ওসি আতিক জবাব দেন, শরীফকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। শরীফ মিয়া আরো অবাক হয়, তাহলে খুনিদের খোঁজ বের করুন। ওসি আতিক বলে, আপনি তো খুন করেছেন শরীফকে। ওসি এক বাক্যে রফিক মিয়াকে বলে। রফিক মিয়া ভয়ে ডুব দিলে কয়েকবার। নীল আবারও বলে, শরীফের পেটে যে ঘুমের ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনার রুমে পাওয়া গিয়েছে। রফিক মিয়া এবার বেশ অবাক হয়ে গেল, আরে এগুলো তো আমারই ওষুধ ছিল। শরীফ খুন হওয়ার পর দিনই ঘুমের ওষুধের প্যাকেটটা আর খুঁজে পাচ্ছিলাম না। সাদমানের রুমে পেয়ে প্যাকেটটা আবারও নিয়ে আসি। নীল মনে মনে ভাবে, হাতে করে ঘুমের ওষুধ কি শরীফ নিয়ে গিয়েছিল খুন হওয়ার আগে? তবে খুনি কে বা কারা? রফিক মিয়া শরীফকে খুন করবে না তার নিশ্চয়তা 80 ভাগ, যদি খুন করে তার সম্ভাবনা হবে 20 ভাগ। শরীফকে রফিক মিয়ার খুন করার তেমন কোনো কারণই দেখতে পাচ্ছি না আমি। নীল কথাগুলো ভাবছে, তখন ভাবনায় ছাদ ঘটিয়ে ওসি আতিক বলে ওঠে, কি করবে এখন? চিঠির মাধ্যমে প্রমাণ হয় শরীফ আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে তাকে।
আমাদের নিশানা এখন মাহিন। যদি শরীফ খুন হয় তাহলে সেই খুনের পেছনে মাহিনের হাত আছে নিশ্চয়। নীলের কথা শুনে ওসি আতিক বলে, তো যাওয়া যাক চেয়ারম্যান সাহেবের বাসায়। তারপর নীল আর কথা বাড়ায় না। রফিক মিয়ার বাসা থেকে বের হয়ে পড়ে ওসি আতিক, নীল এবং শুভ। উদ্দেশ্য এবার মাহিনের কাছে যাওয়ার। গাড়িতে উঠতে নীল ওসি আতিককে বলে, বাসায় গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, সোজা গ্রেফতার করে নিন। যা প্রশ্ন করার থানায় যাওয়ার পরই প্রশ্ন করব। নীলের কথায় মুচকি হেসে সম্মতি জানান ওসি আতিক। সজীবের মা রেহানা বেগম সকাল থেকেই বেশ চিন্তিত, কারণ সকালে ঘুম থেকে উঠেই রুমের টেবিলের ওপর তিনি কয়েকটা কাগজ পান। কাগজগুলোতে চোখ বুলাতে সে অবাক হয়ে যান। এখনো কিছুতে নিশ্চিত হতে পারছেন না তিনি। সেগুলো ছিল সজীব আর অরুণিমার বিয়ের কাগজপত্র। মিসেস রেহানা বেগম রাতে স্বপ্ন দেখেছেন অরুণিমা ওনাকে সালাম করে কয়েকটা কাগজ হাতে ধরিয়ে দিয়েছেন। এগুলো আমার আর সজীবের বিয়ের কাগজ, আমার তো আর রাখার জায়গা নেই, আপনি একটু সাবধানে রাখবেন। তিনি স্বপ্নের মাধ্যমেই কাগজগুলো টেবিলের উপর রাখছিলেন। সকাল হতেই কাগজগুলো টেবিলের উপর দেখে রেহানা বেগম চমকে ওঠে। তিনি মনে মনে নিজেকে প্রশ্ন করে, তাহলে কি এটা সত্যি ছিল? কোনো উত্তরই মিলে না। আর বিয়ের তারিখ মিলিয়ে রেহানা বেগম আরো অবাক হন। অরুণিমা মারা যাওয়া দিনের সাথে তারিখের একদম মিল। এসব দেখে সারাদিন কিছু ভাবতে পারছে না রেহানা বেগম। তিনি সজীবকে নিয়ে বেশ চিন্তিত। মাহিনকে গ্রেফতার করতে গিয়ে তাকে দেখে চেনা চেনা লাগে গোয়েন্দা নীলের। কোথায় যেন দেখছে তাকে। গ্রেফতার করে হাজতে পাঠানো হয় মাহিনকে। গোয়েন্দা নীল যায় জিজ্ঞাসাবাদের জন্য। সামনের চেয়ারটা টেনে বসতে বসতে টেবিলের উপর শরীফ থেকে পাওয়া চিঠিটা রেখে বলে, এই চিঠিটা তো তোমার লেখা তাই না? মাহিন লেখাটা দেখে খানিকটা অবাক হয়, তারপর বলে, এটা যে আমার লেখা তার প্রমাণ কি? নীল জবাব দেয়, তোমার বাবাকে লিখে দেওয়া সেই বন্ধুর ঠিকানা যেটা লিখেছিলে তুমি, ওটার হাতের লেখার সাথে হুবহু মিলে যায় তোমার হাতের লেখা। মাহিন বলে, শরীফ তো আত্মহত্যা করছে, সে আমার হাতে হুবহু লেখা চিঠি কোথায় পেল সেটা আমি জানি না। শরীফ আত্মহত্যা করেনি, তাকে তুমি খুন করেছ। নীল বলে। নীলের কথা শুনে এক প্রকার জেদের স্বরে বলে শুভ, তো খুনিকে খুঁজে বের করেন, আমাকে আনছেন কেন? নীল বলে, খুনিকে এনেছি কারণ খুনি তুমি নিজেই। মাহিন এক প্রকার ভরকে যায়, তারপর রাগের সাথে বলে, প্রমাণ আছে কোনো, অযথা কাউকে খুনি ভাববেন না। শরীফ খুন হওয়ার রাতে বাসার বারান্দায় এবং সিঁড়ির আশেপাশে তোমাকে ঘুরতে দেখেছে শরীফ মিয়া। কথার জালে ফাঁসানোর জন্য মিথ্যা বলে গোয়েন্দা নীল। মাহিন এবার চুপসে যায়, মনে মনে ভাবে, আসলে আমি তো খুন করছি, ধরা পড়ে গেলাম। তারপর মাহিন নিজের দোষ স্বীকার করে বলে, হ্যাঁ আমি শরীফকে খুন করছি। নীল প্রশ্ন করে, কেন খুন করলে শরীফকে? শরীফের সাথে আমার আলাদা শত্রুতা ছিল, সে আমাকে প্রতিটা কাজে বাধা দিত, বিভিন্ন জায়গায় আমার জিনিসে ভাগ বসাতো শরীফ, এজন্যই তাকে আমি খুন করে দেই। নীল জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলে, বিভিন্ন জিনিস? বুঝলাম না। বিভিন্ন প্রকারের ড্রাগ নেওয়ার অভ্যাস আছে আমার। কোথায় কি করছিস সবকিছুর তথ্য সে সাদমান ভাইকে দিত, যা আমার একদম পছন্দ ছিল না। নীল বুঝতে পারে কেন খুন করছে শরীফকে। তারপর জানতে চায়, আচ্ছা কিভাবে বাসায় ঢুকলে আর কিভাবেই খুন করলে? মাহিন বলতে শুরু করে, শরীফের মাধ্যমে লুকিয়ে বাসায় প্রবেশ করি নেশা করার জন্য। তবে মূল উদ্দেশ্য ছিল তাকে খুন করা। তাকে আমি আগে থেকেই বলে রাখি আমার কিছু ঘুমের ওষুধ লাগবে ড্রিঙ্কস বানানোর জন্য। আমার কথা শুনে দিনের বেলাতে রফিক চাচার ঘুমের ওষুধগুলো নিয়ে নিজের কাছে রেখে দেয় শরীফ। তারপর আর কি, একসময় মাতাল অবস্থায় শরীফকে কয়েকটা ঘুমের ওষুধ খাইয়ে দেই। জ্ঞান হারানোর পর বাসা থেকে আনা চিঠিটা তার পকেটে ঢুকিয়ে দেই। তারপর ছাদে যাই তাকে নিয়ে ফেলে দিব এই জন্যে, এতে সবাই মনে করবে আত্মহত্যা করছে, আমি ফাঁসবো না। ছাদ থেকে ফেলতে গিয়ে দেখি নিচে এক পাশে একটা পাথর আছে, সেই পাথরটার উপরে তাকে ফেলে দিই যাতে নিশ্চিত মৃত্যু হয়। নীল মনোযোগী হয়ে মাহিনের কথাগুলো শোনে। তারপর চিঠির কথা মাথায় আসতে আবারও প্রশ্ন করে, আচ্ছা চিঠিটা অরুণিমার ব্যাপারে লিখলে কেন? মাহিন স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কারণ এরকম লিখলে সবাই ভাববে শরীফ সাদমানের মতো ভয়ানক মৃত্যুর ভয়ে আত্মহত্যা করছে। নীল আর কথা না বাড়িয়ে বের হয়ে যায় সেখান থেকে। পরে আবার সময় করে প্রশ্ন করবে যদি মাথায় আসে তো। নীল কিছুটা নিশ্চিন্ত অনুভব করে নিজেকে। যাই হোক, একটা খুনের সমাধান তো অন্তত পাওয়া গেল। রেহানা বেগম, সজীব আর অরুণিমার বিয়ের কাগজগুলো হাতে নিয়ে বসে আছে। খুন হওয়ার রাতে বিয়ে করছে সজীব আর অরু।
কথাটি মনে আসতে রেহানা বেগমের মাথায় অন্য একটা ভয় প্রবেশ করে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, অরু খুনের পেছনে সজীবের হাত নেই তো আবার? কোনো উত্তর পান না। রাগ চড়ে বসে রেহানা বেগমের মাথায়। রেহানা বেগম ছুটে চলে সজীবের রুমের দিকে। রুমে গিয়ে সজীবের ওপর কাগজগুলো ছড়িয়ে দিয়ে বলে, তোরা বিয়ে করে ফেলেছিস? সজীব কাগজগুলোতে লক্ষ্য করে। বিয়ের কাগজপত্র দেখে সজীব হতবাক হয়। মনে মনে বলে, এটা কি করে সম্ভব? তারপর অল্প আওয়াজে তার মাকে বলে, আরুকে তো আমি স্বপ্নে বিয়ে করেছিলাম, তাহলে এসব কাগজপত্র আসলো কোথা থেকে? আমি কিছুই বুঝতে পারছি না আম্মু। নিজের দোষ স্বীকার করেছে মাহিন। নির্দিষ্ট কিছু কারণে শরীফকে খুন করেছে সে। অপরাধীকে সজীবের বন্ধু সুমন আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। তার চিঠি সাক্ষ্য দেয় সাদমান এবং শরীফ অরুণিমাকে খুন করেছে। তবে ধর্ষণকারী তো 4 জন, তাহলে বাকি 2 জন কারা? তারা কোথায় আছে এখন? অরুণিমা খুনের সাথে জড়িত কিংবা অরুণিমার পরিচিত প্রায় অনেকেই প্রতি রাতে স্বপ্ন দেখেছে অরুণিমাকে। তাহলে কি বাকি 2 জন ধর্ষকও স্বপ্ন দেখেছে তাকে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। বারান্দার রেলিং এ এক হাত রেখে অন্য হাতে কফির মগ নিয়ে একাধারে কথাগুলো ভেবে যাচ্ছে গোয়েন্দা নীল। তবে সবকিছুর উত্তর ঘন কুয়াশার 10 ফিট দূরত্বের মতো কাছাকাছি, তবে দেখতে পাচ্ছে না কিছুই। ওসি আতিক সাহেব সন্ধ্যার দিকে সুমনদের বাসার দিকে যান। কি এমন হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। শুনেছি আপনার ছেলে বেশ কয়েকদিন ঢাকায় ছিল, আজকে নাকি বাড়িতে ফিরেছে সে। ওসি আতিক সুমনের মাকে প্রশ্নটি করেন। সুমনের মা জবাব দেয়, হ্যাঁ, সুমন ঢাকায় তার খালার বাসাতে বেড়াতে গিয়েছিল। আতিক সাহেব প্রশ্ন করেন আবারও, আচ্ছা অরুণিমাকে কি চিনেন? ওসির প্রশ্নে সুমনের মা উত্তর দেয়, হ্যাঁ, কাদের ভাইয়ের মেয়ে। ওসি বলে, আপনার ছেলে সুমন অরুণিমার খুনিদের দেখছিল, সেটা কি আপনি জানতেন? ওসির প্রশ্নের জবাবের বদলে এইবার চুপ থাকে সুমনের মা। চুপ থাকতে দেখে ওসি আতিক আবারও বলে, দেখুন, যদি আপনি সবকিছু বলেন তাহলে অরুণিমার ধর্ষণকারীরা তাদের পাপের প্রাপ্য শাস্তি পাবে। সুমনের মা তখন মুখ খোলে। তিনি বলেন, সুমন সাদ আর শরীফকে দেখছিল, 2 জন তো মরেই গেছে। ধর্ষণ করেছে 4 জন, মারা গিয়েছে 2 জন, আরো বাকি আছে 2 জন ধর্ষক। সুমনের মা সোজা বাক্যে বলে, সুমন বাকিদের কারো সম্পর্কে আমাকে কিছু বলেননি। ওসি আতিক প্রশ্ন করে, আচ্ছা সুমন ওই দিন এত রাতে বাহিরে গিয়েছিল কেন? সুমন বেশি রাতে বাহিরে যায়নি, গিয়েছিল ফজরের আজানের অল্প কিছুক্ষণ আগে, আমি টের পেয়েছিলাম। ওসি বলে, আর কিছু কি জানেন? সুমনের মা বলে, সুমনকে ওই রাতে দেখে ফেলছিল সাদমান। সুমনকে হুমকি দেয়, কাউকে যদি কিছু বলে তাহলে মেরে ফেলবে। কথাগুলো সুমন আমাকে বলে, আমি তাকে তার খালার বাসায় পাঠিয়ে দিই। তারপর ওসি বলে, ও আচ্ছা, কিন্তু শেষ রাতে সাদমান আর শরীফ অরুণিমার লাশ নিয়ে টানাটানি করছিল কেন? এটাই ঢুকছে না আমার মাথায়। যাই হোক, আমি আসি এখন। এইটুকু বলে ওসি আতিক বাসা থেকে বের হতে যাবে, তখন সুমনের মা বলে, থামুন। ওসি আতিক ঘুরে দাঁড়ায় সুমনের মার দিকে। সুমনের মা তখন বলে, ওই রাতে সুমনের সাথে অনেক কথা হয়েছিল সাদ আর শরীফের। ওসি আতিক জবাব দেন, কি কথা হয়েছিল জানেন কিছু? সাদমান সুমনকে দেখে বলছিল, কাজ তো শেষ মাঝরাতেই, নেশায় আসক্ত ছিলাম তখন। হুশ ফিরতেই আমি আর শরীফ লাশটাকে জবে ফেলতে আসলাম, আর তুই দেখে ফেললি। সুমনের মা কথাগুলো বলে একটু থামে, তারপর আবার বলে, এই কথাগুলো বলেই তারপর সুমনকে হুমকে দিয়েছিল। সুমন সবকিছু খুলে বলছিল আমাকে। ওসি আতিক জবাব দেন, আর কিছু কি জানেন? সুমনের মা মাথা নেড়ে জবাব দেন, না। ওসি আতিক আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন। হালকা অন্ধকার, সজীব বসে আছে ছাদের ওই বেঞ্চিতে। অরুর ভাবনার সাথে নিজের বিচ্ছেদ ঘটাতে পারছে না কিছুতেই। সজীব ভাবতে শুরু করে, বহুদিন কবিতা শোনানো হয় না আরুকে। রাতের অন্ধকারে দেখা মিললেও দিনে তো দেখতে পাই না তাকে। মনে মনে ছন্দ মেলাতে থাকে সজীব, দিনের আলোয় থাকো কোথায়, নিশীথে কেন আসো, এমন করে কি পাও তুমি, কোন সুগেতে ভাসো। ছন্দ মেলানোতে ছেদ ঘটায় বৃষ্টির ঝরঝর আওয়াজ। সজীবের গায়ে মিশে যায় বৃষ্টির ফোঁটা। সজীব দাঁড়িয়ে পড়ে, তারপর বলতে শুরু করে, বৃষ্টি নামছে, সন্ধ্যা হচ্ছে, কান্না করছে কে? ভিজছি আমি, তুমি হিনা, ভালোবাসি যে। আর কিছু বের হয় না সজীবের মুখ থেকে। এদিক ওদিক তাকায় কিছুক্ষণ, অনুভূতিতে খুঁজে নেয় অরুণিমাকে। অদ্ভুত শিহরণ বয়ে যায় তার শরীরে। মনে মনে প্রশান্তি মিলে তার। ধপ করে ছোট একটি আওয়াজ কানে ভেসে আসতেই চোখ খোলে গোয়েন্দা নীল। বারান্দা থেকে আওয়াজটা আসে, উঠে বলে নীল। বাইরে দমকা বাতাস বইছে, জানালার একটা থাক খোলা ছিল বিদায় নজরে আসে নীলের। হঠাৎ ঝন আওয়াজে ঘুম ভর্তি মাথা নিয়ে ঝাঁকিয়ে পড়ে দাঁড়িয়ে ওঠে নীল। ধীরে ধীরে দরজা খুলে বাহিরে আসতেই একটা ছায়া যেতে দেখে সিঁড়ির ঘরের দিকে। নীল ধীর পায়ে আগাতে শুরু করে। নীল সিঁড়ির কাছে গিয়ে চমকে ওঠে। সিঁড়ির উপর নীলের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কেউ।
নীল লক্ষ্য করে সবুজ রঙের শাড়ি পরা একটি মেয়ে। এমন অবস্থায় নীলের মনে এসে যায় অরুণিমার কথা। নীলের গলা কাঁপছে, তবুও সে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কে তুমি? চিকন গলায় আওয়াজ আসে, আটকে রেখেছেন কেন তাকে? ছেড়ে দিন তাকে, এটা আমার শিকার, সমস্যা হচ্ছে আমার, ছেড়ে দিন তাকে এখনই। নীল তেমন কিছু বুঝতে পারে না মেয়েটির কথার মানে, আবারও প্রশ্ন করে, কে তুমি? মেয়েটি বলে, এতটাও বোকা আপনাকে ভাবিনি। নীল কি বলবে ভেবে পাচ্ছে না। প্রতিবার নীলের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিচ্ছে মেয়েটি। পেছনের দিকে কিছু একটা ধপাস করে পড়ে যাওয়ার আওয়াজ আসে। গোয়েন্দা নীল পিছনে তাকাতেই লক্ষ্য করে বারান্দায় ঝুলানো ফুলের টপটি পড়ে গিয়েছে। আবার ফিরে সিঁড়ির দিকে তাকাতে অবাক হয়ে যায় নীল, মেয়েটি আর সেখানে নেই। কে ছিল মেয়েটা? প্রশ্নটি নীলের মাথায় আঘাত করছে প্রায় বারবার। শোয়া থেকে উঠে বসে পড়ে নীল। যা স্বপ্ন ছিল এটা। লাইট জ্বালিয়ে দেয়ালে আটকানো ঘড়ির দিকে তাকায়। এখন রাত 2:16। টিপ টিপ পায়ে রুম থেকে বের হয় নীল। বারান্দায় ফ্লোরে নজর যেতে অবাক হয় সে। ফ্লোরে ফুলের টপটি ভেঙে পড়ে আছে, অথচ বাহিরে বাতাসের কোনো ছিটে ফোটাও নেই। মেয়েটা কি অরুণিমা ছিল? আর কাকে ছেড়ে দিতে বলছিল? মাহিমকে? নীল আর কিছু ভাবতে পারছে না। আগামীকাল যা হওয়ার হবে। বিছানার দিকে পা বাড়ায় নীল। ভালোবাসতে আসে বাধা, করতে হয় দ্বন্দ্ব। ঋষিরাতে আমি আসি, কারণ দিনে আমি অন্ধ। অরু সজীবকে কবিতা শোনায়। সজীব হাত দুটো চেপে ধরে তাকিয়ে আছে অরুর দিকে। মুখ ফুটে কিছু বলতে পারছে না সে, বোধ করছে হারিয়ে গেছে অজানায়। অরু আবারও বলতে শুরু করে, বৃষ্টি নামুক, সন্ধ্যা পেরুক, আসবো আমি ফিরে, এই আমির অস্তিত্ব কেবল শুধু তোমায় ঘিরে। সজীব চোখ থেকে নজর নামিয়ে ঠোঁটের দিকে তাকায়। কথা বলাতে সৌন্দর্যের 1000 গুণ বেড়ে গিয়েছে অরুর মুখে। সজীব অরুকে জিজ্ঞেস করে, সত্যি কি আমরা একসাথে আছি এখন? আরো কাব্যিক স্বরে জবাব দেয়, বাধা দিলে তাও আসি, কারণ আমি তোমায় ভালোবাসি। আরুর কথায় সজীব একটু হাসে। চেনা সেই গ্রান সজীবকে আরুর দিকে টানে। তখন নিজেকে উন্মাদ মনে হয় তার। মনে হচ্ছে সেই গ্রান নাকে এসে এতটাই ভিড় করেছে যে অক্সিজেনেরা প্রবেশ করার সুযোগই পাচ্ছে না কিছুতেই। এক প্রকার দম বন্ধ হয়ে আসে সজীবের। লাফিয়ে ওঠে শোয়া থেকে। চারদিকে ফজরের আজান হচ্ছে। সজীব এখনো কোনো ব্যাখ্যা পায়নি ফজরের আজানের সময় ধরফরে উঠে পড়ার কারণে। সকালে ঠক ঠক আওয়াজে চোখ খুলে গোয়েন্দা নীল। বাহির থেকে শুভর কণ্ঠ ভেসে আসে, স্যার দরজা খুলুন। নীল ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে তারপর দরজা খোলে। শুভকে জিজ্ঞেস করে, কি হয়েছে এত সকালে? কি আপনার ফোন অফ কেন? নীল এক বাক্যে জবাব দেয়, চার্জ নেই হয়তো। আপনার ফোন বন্ধ পেয়ে আতিক স্যার আমাকে কল দিয়েছিলেন। অরুণিমা খুন হওয়ার জায়গাটায় আরেকটা খুন হয়েছে। নীলের চোখে থাকা সমস্ত ঘুম উদাও হয়ে যায় মুহূর্তের মধ্যে। অবাক হয়ে বলে, হোয়াট? আমি কি ঠিক শুনছি? শুভ জবাব দেয়, সবকিছুই ঠিকঠাক শুনছেন। নীল বলে, অপেক্ষা করো একটু, তৈরি হয়ে আসছি। এই বলে চলে যাই ওয়াশরুমের উদ্দেশ্যে। নীল আর শুভ জিপে করে গ্রামে প্রবেশ করতে লক্ষ্য করে রাস্তায় অনেক মানুষের আনাগোনা। পুলিশ অনেকক্ষণ আগে চলে এসেছে খুন হওয়ার জায়গায়। অল্প কিছুক্ষণের মধ্যে খুন হওয়া ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টমের জন্য। গাড়ি থেকে নেমে গিয়ে নীল খুন হওয়া দেহটা দেখে চমকে ওঠে একদম। এত বাজেভাবে কেউ কাউকে খুন করতে পারে? সারা শরীরের প্রায় অর্ধেক চামড়া খামলে তুলে নেওয়া হয়েছে। নাকটা চেপে দেওয়া হয়েছে কিছুর আঘাতে। মুখটা হা হয়ে আছে, কারণ দাঁত বলতে কিছুই নেই মুখে। সব দাঁত ভেঙে ফেলা হয়েছে। সালমান খুনের নেই এই ব্যক্তির ডান চোখে বেঁধে দেওয়া হয়েছে একটি কাঁচা সরুর ডাল, যেটা চোখ দিয়ে গিয়ে মাথায় প্রবেশ করেছে। নীলের সহ্য হয় না এত কিছু। ওসি আতিকের কাছে গিয়ে দাঁড়ায় সে। ওসির নজরে আসতে নীল প্রশ্ন ছুড়ে দেয়, লোকটার নাম কি আর কে সে? লোকটার নাম হামিদ, এই এলাকারই। খোঁজ নিয়ে জানতে পেরেছি ছেলেটা মাহিনের ঘনিষ্ঠ বন্ধু। নীল ওসির দিকে তাকায়, বোধকে হেসে বলে, হামিদের ডান চোখে বেঁধে দেওয়া সরুর ডালে আবারও অরুণিমার হাতে ছাপ পাবেন। আচ্ছা, এটার হাতেও কি দড়ি দিয়ে বাঁধার দাগ আছে? ওসি আতিক জবাব দেয়, হ্যাঁ আছে। নীল আবারও বলে, আপনাদের হেফাজতে থাকা দড়িটার সাথে একদম মিলে যাবে, নিশ্চিন্তে থাকুন। নীলের কথার ব্যাখ্যা স্পষ্ট বুঝতে না পেরে ওসি আতিক বলে, বুঝিয়ে বলবে কি সবকিছু? পরে সব বুঝতে পারবেন। হামিদের বন্ধু মাহিনের পাশে যাচ্ছি, দেখতে হবে ভালোভাবে। কথাটি বলে শুভকে সাথে নিয়ে মাহিনের বাসার উদ্দেশ্যে রওনা দেয় নীল। গাড়ি চলাকালীন সময় শুভ নীলকে জিজ্ঞেস করে, স্যার অরুণিমার দুজন ধর্ষক শনাক্ত করতে পেরেছিলাম আমরা। এখন আরেকটা খুন হলো। যদি এটাও ধর্ষকদের একজন হয়ে থাকে,
তাহলে চতুর্থ ধর্ষকটা কে আর কোথায়? সন্দেহ সঠিক হলে সেটা মাহিন। তার আগে সব রহস্যের উদ্ঘাটন করতে হবে আমাদের। মাহিনের কিছু হলে এই রহস্যের সমাধান বোধহয় আমাদের দ্বারা সম্ভব হবে না। শুভ কথা না বাড়িয়ে চুপচাপ থাকে। অল্প খানিক সময়ের মধ্যে পৌঁছে যায় তারা মাহিনদের বাসায়। চেয়ারম্যান শামসুজ্জামান বাসায় নেই, তাই বাসার মিসেসের থেকে অনুমতি নিয়ে মাহিনের রুমে ঢুকে পড়ে শুভ আর নীল। রুমে ঢুকে দেয়ালে টানানো একটা ছবি দেখে থমকে দাঁড়ায় নীল। এই ছবিটা হুবহু দেখেছিলাম সাদমানের রুমে। নীল ভাবে শরীফ তো বলছিল সবগুলো বন্ধু ঢাকায়, তবে মাহিন এখানে কেন? এজন্য প্রথমবার মাহিনকে দেখে চেনা চেনা লাগছিল নীলের। শুভ বুঝতে পারে ছবির ব্যাপারটি। শুভ নীলকে প্রশ্ন করে। শরীফ আর মাহিনের দুজনের কথাতেই বোঝা যায় মাহিন আর সাদমানের কোনো সম্পর্ক ছিল না। তাহলে একই ফ্রেমে দুজন কি করে? হয়তো এর বোঝানো আছে লুকানো অনেক তথ্য। নীলের কথা শুনে শুভ আর কিছু বলে না, সারা রুম দেখতে থাকে ভালো করে। আরো কিছু মিলতে পারে এই ভেবে। নীল এবং শুভ যখন সাদমানের রুমে প্রথমবার একটি ফ্রেমে অনেকগুলো ছবি দেখতে পায়, ওই সময় শরীফকে ছবির ব্যাপারে প্রশ্ন করতে সে জবাব দিয়েছিল, যারা সাদমান ভাইয়ের বন্ধু তারা কেউ এই গ্রামে থাকে না। কথাটি মাথায় আসতেই শুভ নীলকে প্রশ্ন করে, স্যার শরীফ তো বলছিল সাদমানের বন্ধুরা সবাই ঢাকা থাকে, তাহলে মাহিন এই গ্রামে কিভাবে? হয়তো মাহিনের ব্যাপারটা লুকিয়েছে সে। জবাব দেয় নীল। পরক্ষণে শরীফের থেকে ফ্রেমের ছবি সম্পর্কে জানা এবং বিন্দুর রুম দেখার পর যখন ওসি আতিকের থেকে অনুমতি নিয়ে অরুণিমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন চেয়ারম্যান শামসুজ্জামানের কথাগুলো মাথায় আসতে চমকে ওঠে। নীল শুভকে উদ্দেশ্য করে বলে, যেদিন প্রথমবার সাদমান এবং বিন্দুর রুমে গিয়েছিলাম ওই দিন চেয়ারম্যানের ছেলে ঢাকা গিয়েছিল, মনে আছে? তারপর শুভ বলে, জি স্যার। আমরা যখন আতিক স্যারের থেকে বিদায় নিয়ে অরুণিমাদের বাসার দিকে যাব, তখন চেয়ারম্যান সাহেব ওনার ছেলের সাথে এমন কথাই বলছিল। নীল জবাব দেয় না আর চুপ থাকে খানিকক্ষণ। মাহিনের বাসায় গিয়ে তেমন কোনো তথ্য মিলেনি, শুধুমাত্র সাদমান এবং মাহিনের রুম থেকে হুবহু ছবি পাওয়া বাদে। তবুও ছবির ব্যাপারটি অনেকটা পথ এগিয়ে দিয়েছে। তেমন আর তথ্য না পেয়েও দুজন চলছে থানার উদ্দেশ্যে। ইতিমধ্যে এইগুলো কথা হচ্ছে শুভ আর নীলের মাঝে। নীলকে চুপ থাকতে দেখে শুভ আবারও প্রশ্ন শুরু করে, স্যার একটা জিনিস খেয়াল করেছেন? শুভ জবাব দেয়, কি সেটা? মাহিন আর সাদমান দুজন বন্ধু, তবে শরীফকে খুন করার ব্যাপারটা জিজ্ঞাসাবাদ করতে সে বলেছিল সবকিছুতে শরীফ সাদমানকে তথ্য দিত যা মাহিনের পছন্দ ছিল না, এজন্য খুন করেছে শরীফকে। বন্ধুকে নিয়ে তো সব নিশাই করা যায়, তাই না? নেশা দ্রব্যের ভাগ দেওয়ার অভ্যাস নেই হয়তো মিথ্যা বলেছে আমাদেরকে। নীল জবাব দেয় শুভকে। নীল জবাব দিতেই শুভ হেসে বলে, হয়তো হ্যাঁ, আবার হয়তো না। নীলও হেসে দেয় একগাল, তারপর বলে, আমার কথা নিজের মধ্যে চালিয়ে দিচ্ছ? শুভ বলে, গোয়েন্দাগিরিতে এসে সবকিছুই তো আপনার কাছ থেকে শেখা। নীল হাসে, তবে কথা বাড়ায় না। ততক্ষণে এসে পৌঁছে গিয়েছে থানায়। থানায় ঢুকতেই নীল লক্ষ্য করে নিজ আসনে বসে আছেন ওসি আতিক। নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলে, কতটুক এগিয়েছে আজকের খুনের ব্যাপারে? ওসি আতিক জবাব দেন, পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, বিকালের মধ্যে রিপোর্ট এসে পড়বে। নীল আবারও বলে, তাহলে এখন আমি মাহিনের সাথে কথা বলে আসি। ওসি আতিক বলে, ও আচ্ছা, ভালো কথা মনে করিয়ে দিছ। নীল মাহিনের কাছে যাবে, তখন ওসি আতিক কথাটি বলে। পিছু ফিরে তাকায় গোয়েন্দা নীল। পিছু ফিরে তাকাতেই ওসি আতিক আবারও বলে, গত রাতে নাকি মাহিন চিৎকার করে বলছিল ভিতর থেকে সে নাকি নিজের ফাঁসি চাই। রাতে কর্তব্যরত কর্মীরা সকালে আমাকে বলল। নীল বলল, আচ্ছা তাহলে আমি কথা বলে আসি। নীল চলে যায় মাহিনের কাছে কথা বলার উদ্দেশ্যে। বিন্দু নিজের বাড়িতে ফিরে এসেছে, সাথে বাঁধনও। গত শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একটা ছেলের সাথে। বিয়ের দুদিন আগে যখন বিন্দু বাঁধনের সাথে পালিয়ে যায়, ওই রাতে খুন হয় বিন্দুর বড় ভাই সাদমান। নিজ মেয়েকে ফিরিয়ে আনবে বললেও মূলত বিন্দু তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে, এর জন্য বিয়েটা ভেঙে দেয় ছেলের পরিবার। বিন্দুর বাবা রফিক মিয়া ওনার ছেলে সাদমানের খুনি হিসাবে দোষী সাব্যস্ত করে বাঁধনকে, কারণ ওই রাতে বিন্দুকে নিয়ে পালিয়ে গিয়েছে বাঁধন। প্রচুর কঠোর হওয়া সত্ত্বেও ছেলে হারানোর শোকে যথেষ্ট কাতর রফিক মিয়া মেয়েকে কাছে পেয়ে নিজেকে কঠিন করতে পারেনি। মেয়েকে গ্রহণ করে নেয়, সাথে জামাতো হিসাবে বাঁধনকেও গ্রহণ করে নেয়। সাদমান আর তুমি যে বন্ধু সেটা গোপন করছিলে কেন আমাদের থেকে? ভেতরে প্রবেশ করে মাহিনের মস্তিষ্কে প্রশ্নটি ছড়িয়ে দেয় গোয়েন্দা নীল। মাহিন বলে, হামিদ মারা গেছে আর আমিও বাঁচবো না, সে আমাকেও মেরে ফেলবে। নীল বলে, কি বলছো এসব? কে মারবে তোমাকে? মাহিন ভয়ার্থক গলায় বলে, গত রাতে সে এসেছিল, ছাড়বে না আমাকে। নীল বলে, সব সত্য ঘটনা আমাকে খুলে বলো। মাহিন থেমে থাকে কিছু মুহূর্ত, তারপর বলে, আসলে ওই রাতে আমরা তাকে ধর্ষণ করতে চাইনি, কিন্তু নেশায় চেপেছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। নীল বুঝতে পারে মাহিনী সেই চতুর্থ ধর্ষণকারী ব্যক্তি। তাহলে সাদমান, শরীফ, তুমি আর হামিদি ছিলে অরুণিমার ধর্ষণকারী 4 জন ব্যক্তি। তারপর মাহিন বলে, হ্যাঁ আমরাই ছিলাম, তবে এমনটা হবে কখনো বুঝতে পারেনি।
নীল কথা ঘুরিয়ে প্রশ্ন করে, শরীফকে খুনের ব্যাপারে মিথ্যা বলেছিলে সেদিন? মাহিন বলে, হ্যাঁ মিথ্যা বলেছিলাম। শরীফ সবকিছু পুলিশকে বলে দিতে চাইছিল, এজন্য তাকে বুদ্ধি করে শেষ করে দিই। তবে শরীফের ভাগ্য ভালো, সেদিন কঠিন মৃত্যু হয়নি তার। নীল বলে, শুরু থেকে সবকিছু বলো আমাকে, তোমাকে অরুণিমার হাত থেকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করব আমরা। নীলের অভয় বাণী শুনে মাহিন বলতে শুরু করে, দেশের সুবাদে সাদমানের সাথে আমার পরিচয়, বিভিন্ন জায়গায় যাওয়া হতো আমাদের। আমি সাদমান শরীফ প্রায় ঢাকা যেতাম বিশেষ কোনো প্রয়োজন হলে। ওই রাতে এলাকার পাশেই নেশা করছিলাম আমি, সাদমান শরীফ আর হামিদ। মাঝরাতে হেঁটে যাচ্ছিলাম অরুণিমাদের বাসার পাশের রাস্তা দিয়ে। তখন রাস্তা পেরিয়ে পশ্চিম পাশে যাচ্ছে এমন কাউকে দেখলাম। সেটা একটা মেয়ে দেখে আমাদের মাথায় চেপে বসে অন্যরকম একটা নেশা। চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করি তাকে, বিভিন্ন ভাবে টর্চার করি তাকে। বেঁচে থাকলে যদি কাউকে বলে দেয়, এজন্য ত্রেসে গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মরা দেহটাকে রাস্তার পাশে ফেলে চলে গিয়েছিলাম। তারপর পরবর্তীতে সাদমান আর শরীফ গিয়ে লাশটাকে চোপের আড়ালে ফেলে এসেছিল। অরুণিমাকে ধর্ষণ করার চতুর্থ রাতে সাদমান খুন হয়ে যায়। তারপর আমি ভয়ে ঢাকায় চলে যাই বন্ধুদের কাছে। যাওয়ার আগে শরীফকে বলে গেছিলাম যেন আমার সাথে সাদমানের বন্ধুত্বের ব্যাপারটা গোপন থাকে, কিন্তু ঢাকায় গিয়ে শান্তিতে থাকতে পারিনি। শরীফ বলে সবকিছু সত্য বলে দেবে সে, এজন্য আমি গ্রামে এসে তাকে শেষ করে দিই। মাহিন থেমে যায়, তারপর বলে, এরপরের বাকি সবকিছু তো আপনাদের জানাই। নীল কিছু না বলে বের হয়ে যায়। লক্ষ্য ওসি সাহেবের কাছে যাওয়া। দিনের বেলায় সজীব নিজেকে বাস্তবে ধরে রাখতে পারলেও রাত্রিবেলায় সে হারিয়ে যায় স্বপ্ন জগতে। সেগুলো স্বপ্ন বললে ভুল হবে, কারণ পরবর্তীতে প্রতিবারই সেই স্বপ্নের বাস্তবতা ব্যাখ্যা পেয়েছে সজীব। প্রতি রাতে চারপাশে অরুণিমার অস্তিত্ব উপলব্ধি করে সজীব। রাতে ঘটে যাওয়া স্বপ্নগুলো পরবর্তী সকালে স্বপ্নের পরিবর্তন করার কোনো চেষ্টা সজীবের নেই। প্রতি রাতে প্রেয়সীর এলোকেশ মন জোরানোর ঘ্রাণে নিজেকে হারাতে চাইছে। ওসি আতিকের কাছে যেতে নীলকে উদ্দেশ্য করে বলেন, চলো রফিক মিয়ার বাসায় যাওয়া যাক। নীল জিজ্ঞাসা করে, কেন? বিন্দু ফিরে এসেছে, সাথে তার প্রেমিক বাঁধনও। তাদের সাথে দেখা করার ইচ্ছাও হয়নি নীলের। ওসি আতিক, নীল এবং সুবোধ জিপে চড়ে চলতে শুরু করে রফিক মিয়ার বাসার উদ্দেশ্যে। রফিক মিয়ার বাসায় যেতেই ওসি, নীল এবং সুবোধ লক্ষ্য করে বাড়িতে বেশ খুশির আমেজ। তবে তাদের বুঝতে দেরি হয়নি, বাসা থেকে মেনে নেওয়া হয়েছে তাদের। ওসি আতিক ভেতরে যান রফিক মিয়ার সাথে দেখা করার জন্য। নীল এবং শুভ বাহিরে দাঁড়িয়ে আছে, সবকিছু লক্ষ্য করছে। তখন সজীবের বন্ধু দীপুকে বাহিরে আসতে লক্ষ্য করে নীল। দীপুর সাথে বাঁধন সামনে আসতে নীল বাঁধনকে বলে, হেই বাঁধন, কি অবস্থা তোমার? বাঁধন নীলের কথা শুনে অনেকটাই অবাক হয়, বলে, আপনি আমাকে চিনেন কিভাবে? বিন্দুর গল্পের বইয়ের বাজে তোমার ছবি। তারপর বাঁধন বলে, তাহলে আপনি সেই ডিটেকটিভ? বাঁধনের প্রশ্নের জবাব দিয়ে মুচকি হাসে নীল। হাসি থামিয়ে বলে, তা বিয়ে কোথায় করছিলে? বাঁধন জবাব দেয়, পাশের এলাকার বন্ধন কাজী অফিসে। বাঁধন কথা বলছে, তখন পেছন থেকে দীপুর খোঁচা দেয়া দেখে নীল হেসে বলে, দীপু, এরকম মিথ্যা বন্ধুদের জন্য বলতে হয় কিন্তু। দীপু আর বাঁধন হেসে দেয় নীলের কথা শুনে। সবার সাথে কুশল বিনিময় করে বাসা থেকে বেরিয়ে পড়ে ওসি, নীল এবং শুভ। জিপে বসতে বসতে নীল ওসি আতিককে বলে, মাহিনকে কোর্টে পাঠাবো কবে? ওসি আতিক জবাব দেন, আগামীকাল। মাহিন অনেক ঝুঁকিতে আছে, রাতে তাকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল গার্ড রাখবেন। নীলের কথায় ওসি আতিক হ্যাঁ সম্মতি জানান। সজীব আর অরুণিমার বিয়ে হয়েছে, এটা অল্প কয়েকজন বাদে এলাকার সবারই অজানা। নীল খুনের রহস্য সমাধান করতে আসলেও সেই রহস্যের গন্ধ তার নাক পর্যন্ত পৌঁছায়নি। সবকিছুর স্থায়ী সমাধান হতে নেই, এতে রহস্যর খোলাসা হয়ে যায়। কিছু জিনিস বন্ধ রাখতে বড্ড ভালো লাগে সবার। বিয়ের কাগজপত্র দেখে সজীবের মা সহ সজীবও চমকে গিয়েছিল সেদিন। ধীরে ধীরে এটাই প্রকাশ পায় যে স্বপ্ন দেখেছে মনে হলেও আসলে এসব বাস্তবে ঘটেছে। তবে সবটা ঘটে থাকে স্বপ্ন দেখা ব্যক্তির অনিচ্ছায়। সন্ধ্যা হতে নীলের ফোনে ওসি আতিকের কল রিসিভ করতে অপর পাশ থেকে আওয়াজ আসে, হামিদকে একদম সাদম্যানের মতোই মারা হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টও একই। নীল হেসে বলে, সকালে তো আপনাকে এটাই বলছিলাম আমি। ওসি আর এই বিষয়ে কথা বাড়ায় না, তিনি বলেন, পরবর্তী কেসের অপেক্ষা, তখন আবারও তোমাকে ফাঁসাবো। নীল আবারও হেসে দেয়। হাসির বিনিময়ের মাধ্যমে কল কেটে দেয় ওসি আতিক। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে যায় মানুষগুলো। শত ভালোবাসলেও মারা যাওয়ার পর এসে পূর্ণতা দেওয়ার সাধ্য কারোরই নেই। রাতে খাওয়া দাওয়ার পর সজীব ছাদের বেঞ্চিতে বসে আছে। অনুভূতিগুলো হুট করে অনুভব করা শুরু করে সে। মস্তিষ্কে বিরাজ করে শুধুমাত্র অরুণিমার কথা। মনে মনে ছন্দ মিলাইছে, ক্ষণে ক্ষণে মনে পড়ে। আচ্ছা চাই হেঁটে চলে আসবে তুমি মনের ঘরে, বলেছিলে সময় হলে। অপেক্ষা করে সজীব, অরুণিমা তার দেয়া কথাগুলো রাখবে সে আশায়। সজীবের কানে ভেসে আসে, আমি ওই রাতে আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় আসতে দেয়নি। পরক্ষণে সজীবের নাক ঘেঁষে বয়ে যায় মাতাল করা একটি ঘ্রাণ।
তখন মাঝরাত। মাহিনের খেয়াল রাখার জন্য আলাদাভাবে আরো পুলিশ দেওয়া হয়েছে। মাহিন চিৎকার করে উঠে কিছুক্ষণ পর সে নিজের ফাঁসি কামনা করছে সবার কাছে। আলো জ্বালানো থাকবে সারা রাত। হঠাৎ বিদ্যুৎ চমকানো। মাহিন চিৎকার দিয়ে উঠে বলে সে এসে গেছে। বিদ্যুৎ চলে যায়, হাতে থাকা টর্চ গুলো কাজ করছে না কারোর। বিদ্যুৎ নেই তবুও মাহিনের চিৎকারের আওয়াজ পাচ্ছে। বিদ্যুৎ নেই তবুও মাহিনের চিৎকারের আওয়াজ পাচ্ছে না কেউ, হয়তো ভয়ে চুপসে আছে সে। বিদ্যুৎ আসতেই ভিতরে তাকাতে পুলিশেরা চমকে যায়। একদম প্যানের সাথে ঝুলে আছে মাহিনের দেহ, গলায় অরুণিমার কাপড় টানানোর সেই চিকন দড়িটা। পরদিন সকালে সারা এলাকায় রটিয়ে পড়ে অরুর আত্মা তার খুনিদের উপযুক্ত শাস্তি দিয়েছে। তবে সজীব তা বিশ্বাস করলেও রাত্রিবেলায় সেই বিশ্বাসের সাথে অযুক্ত হয়ে যায়। যেভাবে অরুণিমার সাথে আকার জুড়ে দিয়ে আরো বলে ডাকতো, রাতে হলে সজীবের বিশ্বাস হয় না অরুণিমা বেঁচে নেই। কারণ এখনো মাঝে মাঝে মাঝরাতে নিজের খুব কাছে কারোর গরম শ্বাস উপভোগ করে সজীব। হয়তো খানিকক্ষণ বাদে কেউ জড়িয়ে ধরবে তাকে। আমাদের ভাবনা চিন্তার বাহিরেও অনেক কিছু ঘটে যায়, যা আমরা দেখতেও পারি না, বুঝতেও পারি না। অবশেষে অরুণিমার ধর্ষণ ও হত্যার প্রতিশোধ নেয়। তারপর অরুণিমার আত্মা মুক্তি পেয়ে যায়। এখন আর সজীবের স্বপ্নে অরুণিমা আসে না, কিন্তু সজীব অরুণিমার জন্য অপেক্ষা করে। যদি একবার অরুণিমাকে স্বপ্নে দেখতে পাই এই আশায়। সব গল্পই পূর্ণতা পায় না, কিছু কিছু গল্পের শেষে অপূর্ণতা থেকে যায়। এই গল্পটাও ঠিক এমনই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পটা এই পর্যন্তই ছিল। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে? যারা যারা পুরো গল্পটা শুনেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।